আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আবারও আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লাইভে, এবং আজকের লাইভের আমাদের টপিক, আজকের এই ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমাদের আলোচনা টপিক হচ্ছে লক্ষ্য কি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তবে জেনে নিতে হবে কি আছে এতে। কারণ একটা বিষয় সব সময় বলা হয় যে শুধু ডিপ্লোমা পড়লেই হবে না, সেটাকে বা শুধু একটা সাবজেক্ট পছন্দ করলেই চলবে না। পছন্দ করার পূর্বে কিন্তু একটু গাণিতিক হিসাব আছে। সেই হিসাব বলতে গাণিতিক হিসাব খুব কঠিন করে ফেলছি। একটু জীবনের পরিকল্পনা আছে, ক্যারিয়ারের পরিকল্পনা আছে। সবকিছু মিলে কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে হয়। তখনই আসলে সফলতা পাওয়া যায় বা ক্যারিয়ারের যে লক্ষ্য সেটাতে এগিয়ে যাওয়া যায়। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আজকের এই আলোচনায় আমার সাথে যুক্ত আছেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্ট হেড মিস সোমা রানী দাস, এবং আমার সাথে আরো দুজন আছেন আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনি, প্রাউড অ্যালামনি ফজল রাব্বি এবং দীপ্ত সোম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে। কেমন আছেন সবাই? ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আমরা আজকে বেশিক্ষণ কথা বলবো যেই বিষয়গুলো নিয়ে, সেগুলো হচ্ছে যে আসলে আমরা আজকে ম্যাডাম আপনাকে পেয়েছি, আমরা ফজল রাব্বিকে পেয়েছি, আমরা দীপ্ত সোমকে পেয়েছি। দুজনের সাথে আসলে এই আলোচনাগুলো হবে, এবং আমি আশা করছি যে আমাদের সাথে হয়তো যুক্ত হবে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের আরো একজন শিক্ষক। আমি জানি হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছেন অলরেডি জয় স্যার। ওকে, জয় চৌধুরী, তিনিও ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর। জয় স্যার, উই আর ওয়েটিং ফর ইউ, আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। কেমন আছেন? আপনার মাইকটা মনে হয় বন্ধ আছে, সাউন্ডটা নামানো আছে। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রেট। সো আজকের এই আলোচনায় আমাদের সবচেয়ে বেশি যেই বিষয়গুলো প্রকাশ পাবে সেগুলো হচ্ছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা বিষয়, মানে যেহেতু আসলে ডিপ্লোমার পড়াশোনা নিয়ে কথা বলবো, তো এখানে কথা বলবো আসলে কি আছে এখানে ডিপ্লোমা। একটা জিনিস যেটা হয় যে আমরা আজকে আমাদের টপিকেও বলেছি যে পড়ার বিষয়ে যদি হয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তবে আমরা সবাই কি দেখি যে ঝুঁকে পড়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করবো, বুঝি না বুঝি বা হিসাবটা বুঝি আর না বুঝি, দেখি না দেখি, সবাই জানি কম্পিউটার, আমিও কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো। তো আমার সামনে আসলে আপনারা যেহেতু আছেন, খুব বেশি কথা আমি বলবো না, আপনাদের কাছ থেকে আসলে জানবো যে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে এগিয়ে যাওয়া উচিত, তাহলে আসলে একজন সফল ইঞ্জিনিয়ার, একজন সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠা হতে পারবে। এবং সাথে আপনারা শিক্ষকরা আছেন আমার সাথে কর্মরত, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত। দীপ্তসেন আছেন হচ্ছে ব্যাকবোন বাংলাদেশ লিমিটেডের আইটি ম্যানেজার, এন্ড আমাদের সাথে ফজল রাব্বি আছেন। ফজল রাব্বি একজন সফল ফ্রিল্যান্সার, ওয়েব এন্ড এগুলো প্রোগ্রামিং নিয়ে কাজ করে। সো তাদের কাছ থেকে আসলে শুনবো দুই ফিল্ডের দুইজন, আর আপনারা তো আছেনই। সো আলোচনার আগে আমি একটু বলে চাই আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই, তার সাথে আমাদের সাথে লিখেছেন আবুল ফয়সাল স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রওশন আক্তার সীমা, হ্যালো স্যার, হাউ আর ইউ? আলামিন হোসেন আলামিন, নাইস। সিনথিয়া রহমান সামিয়া এন্ড সুরা ফিজাল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের সবার কাছ থেকে আসলে জানতেও চাই যে আপনারা আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কি ভাবেন, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সামনে আসলে শিক্ষকরা এবং অতিথিরা সবাই আছে। সো আমি সবার আগেই ম্যাডাম আপনার সাথে চলে যেতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আচ্ছা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা কি আসলে, আপনি যদি খুব শর্টকাটে আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি বলার আগে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, আমি কেন পড়েছিলাম এটা বলতে চাচ্ছি। সেক্ষেত্রে প্রথমে আমি সিভিল টেকনোলজিতে চান্স পাই 2005 সালে। তো সিভিল টেকনোলজিতে পড়ারই আমার ইচ্ছা ছিল যে আমি পড়বো, কিন্তু অনাকাঙ্ক্ষিত বশত আমার রোলটা চলে যায় হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট। কেন চলে যায়? আমার পয়েন্টটা ভালো ছিল এই জন্য। তো তখন তো আমি খুব হতাশাগ্রস্ত যে না কেন, তখন সিভিলের খুব রমরমা অবস্থা। কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ার পরে তখন মানে আস্তে আস্তে ফিল করলাম যে না, যে আসলে কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াটাই আমাদের জন্য শ্রেয় ছিল।
কারণ কম্পিউটার ছাড়া আসলে অচল সবকিছু। তখন বাংলাদেশ এত ডিজিটাল ছিল না, কিন্তু যখন আস্তে আস্তে আমাদের যে কোনো কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ইমপ্রুভমেন্টের পিছনে কিন্তু আমার এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কাজ করছে। ইভেন এখানে শুধু ইঞ্জিনিয়ারিং না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কারণ আমাদের বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অবদান তার বেশিরভাগই আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। এরা খুব দ্রুত ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। কারণ একজন গ্রাজুয়েশন করার পরে, ইন্টারমিডিয়েট করার পরে সে অ্যাডমিশন টেস্ট দেয়, তারপরে 4 বছর পড়াশোনা করে। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসএসসি পাস করার পর 4 বছর পরেই সে তার প্রায় সমকক্ষ হয়ে যায়, বলবো না সমান হয়, কিন্তু প্রায় সমকক্ষ হয়ে যায়। কম্পিউটার ইঞ্জিনিয়ারটা করতে আরো একটা সুবিধা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমার কিছু ভাগ আছে। যেমন স্যার ধরেন ডেভেলপিং, তারপরে আছে আইটি, তারপরে গ্রাফিক্স, মানে যার যেটা পছন্দ, যে নট দ্যাট আমি খালি বিল্ডিং তৈরি করবো এরকম না, আমি খালি ইলেকট্রিকের কাজ করবো এরকম না। আমি আমার ক্যারিয়ারটা চাইলে যে কোনো ভাবেই যে কোনো দিকেই মুভ করতে পারবো। সেক্ষেত্রে আর কি আমি চিন্তা করি, মানে আমার মনে হয় যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা ইজ দ্য বেস্ট পার্ট, মানে মানুষ চুজের ক্ষেত্রে। যে মানে অনেকগুলো সোর্স আছে যেগুলো থেকে তারা খুব দ্রুত নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারে আর শিখতে পারে। এর জন্য আমার কাছে মনে হয় যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটাই আছে বেস্ট। চমৎকার ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব শর্ট ওয়েতে বলেছেন। আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে অনেক প্রশ্ন এসছে। আমি যখনই আসলে আমাদের বলেছিলাম যে আমাকে কিছু প্রশ্ন করার জন্য, অনেক প্রশ্ন এসছে। আমি কিন্তু প্রশ্নের একটা ভান্ডার নিয়ে বসেছি। বাই দিস টাইম আমি সবার কাছ থেকে অল্প অল্প করে শুনে আসি। আমাকে জহির স্যার যদি বলতেন যে মানে জাস্ট আপনার একটা অভিজ্ঞতা আলোকে আমি শুনতে চাই যে যখন কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে আসে, ওর একটা স্বপ্ন থাকে, ধীরে ধীরে যখন ও ডেভেলপমেন্টে যায় তখন কিন্তু ওর স্বপ্নগুলো পরিবর্তন হতে শুরু করে। তো এই যে ফার্স্ট সেমিস্টারের সাথে যে পরবর্তী সেমিস্টারগুলো যে একটা গ্যাপ, মানে ডেভেলপমেন্ট বলবো, যে ডেভেলপমেন্ট স্টেজে যায়, সেটাকে আসলে ওরা কিভাবে দেখে? আপনার মাইকের সাউন্ডটা মানে নামানো আছে। আমার হচ্ছে ওকে, শোনা যাচ্ছে নিশ্চয়ই? জি, আপনি বলুন। ওকে স্যার, যে কোশ্চেনটি করলেন আর কি, যে আমরা স্টুডেন্টরা যখন অনেক স্বপ্ন নিয়ে তারা আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়, ফার্স্ট সেমিস্টারে অনেকেই হয়তো বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কিংবা অনেকেই এগুলো নিয়ে অনেক রিসার্চ করে, দেখে শুনে যে আসলে কোন ডিপার্টমেন্টের আসলে ফিউচার কেমন, এই জিনিসগুলা চিন্তা করে ভর্তি হয়। আবার অনেকেই দেখা গেছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা কি আসলে এই জিনিসগুলা অনেকে চিন্তা ভাবনা করে ভর্তি হয় না। যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়, ফার্স্ট সেমিস্টার কন্টিনিউ করার পর ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা সেমিস্টার আসলে কম্পিউটার ডিপার্টমেন্টের খুব বেশি সাবজেক্ট থাকে না। সাধারণত সায়েন্স কিংবা ম্যাথমেটিক্স এর সাবজেক্ট গুলা, এগুলাই কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই 3টা সেমিস্টারে তারা কন্টিনিউ করে। এই সেমিস্টার গুলো আসলে একটা স্টুডেন্টের ভিত্তিটা করে দেয়। তারা ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা ম্যাথমেটিক্স যে সাবজেক্ট গুলো আছে বা ইংলিশের উপরে এই সাবজেক্ট গুলো তারা এই 3টা সেমিস্টারে পড়ে থাকে। তো অনেকেই প্রথম দিকে একটু হতাশ হয়ে পড়ে যে আসলে কম্পিউটার ডিপার্টমেন্টের তো কোনো সাবজেক্ট তারা পায় না। অনেক সময় স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার আমরা কম্পিউটার ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো পাবো কখন, প্রোগ্রামিং পাবো কখন, কখন আমরা গ্রাফিক্স ডিজাইন গুলো পাবো? তো এই ধরনের একটা কোশ্চেন গুলা করে থাকে। তো আমরা স্টুডেন্টকে বলে থাকি যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা সেমিস্টার হচ্ছে স্টুডেন্টের জন্য তাদের ফাউন্ডেশন, তাদের ভিত্তিটা করে দেয়। যখন সে কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স এর উপরে তার বেসিকটা নিয়ে নেবে, তখনই কিন্তু তার ওই স্টুডেন্টের মধ্যে আসলে প্রোগ্রামিং অথবা এই জিনিসগুলা খুব সহজে সে ক্যাপচার করতে পারবে। একটা স্টুডেন্ট এসএসসি পড়াশোনা করে এসে সে কিন্তু প্রোগ্রামিং খুব ভালো বুঝবে না। তো প্রোগ্রামিং বোঝার জন্য তার আসলে লজিক্যাল যে জ্ঞানটা থাকা দরকার, এগুলা ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা সেমিস্টারে তাদেরকে ভিত্তিটা আসলে করে দেয়। দেন এরপরে সে ফোর্থ সেমিস্টার যখন আসে, আমরা জানি ফোর্থ সেমিস্টার অনেকগুলা কম্পিটিটিভ ডিপার্টমেন্টের সাবজেক্ট থাকে। তো ওই সাবজেক্ট গুলা দেন তারা যখনই ওই সাবজেক্ট গুলা পায়, খুব প্রোগ্রামিং বলেন কিংবা গ্রাফিক্স ডিজাইন এই জিনিসগুলোর সাথে তারা খুব সহজে রপ্ত করতে পারে।
Okay. তো আমি স্টুডেন্ট যারা ভর্তি হতে চায় কিংবা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে আছে, তারা আসলে তাদের কাছে একটাই মেসেজ, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা সেমিস্টার আমরা আমাদের বৃত্তিটা মজবুত করে নেব। আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বা এই ধরনের সাবজেক্ট গুলা, কম্পিউটারের কিছু সাবজেক্ট থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ডাটাবেস ম্যানেজমেন্ট এই ধরনের সাবজেক্ট। দেন এরপরে হচ্ছে কিন্তু তাদের ফোর্থ সেমিস্টার থেকে আসল যে কম্পিউটার ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলা তারা ফিরে আসে, যেন প্রোগ্রামিং বা তারা নেটওয়ার্কিং যে সাবজেক্ট গুলা আছে কিংবা পিএলসি এই সাবজেক্ট গুলা। দেন ওই ওই সময় থেকে তাদেরকে ডিসাইড করে নিতে হয় আর কি, যে আমি আসলে কোন দিকে যাব। আমি আসলে আমার প্রোগ্রামিং করতে খুব বেশি ভালো লাগে, কিংবা আমি গ্রাফিক্স ডিজাইন করতে খুব ভালো লাগে, বা আমি ক্রিয়েটিভ কম্পিউটার সামনে কোডিং নিয়ে অনেকক্ষণ বেশি বসে থাকতে পারি না, আমি ক্রিয়েটিভ মানুষ, আমি ক্রিয়েটিভ কিছু করতে চাই, সেক্ষেত্রে তারা হয়তো গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে। তো এই জন্যই আসলে চোজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার কোন জায়গাটা আসলে খুব বেশি ভালো লাগে। তো আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা ওই জিনিসগুলাকে ফলো করবা, যে আমার যে জিনিসটা ভালো লাগে, দেন এটা অবশ্যই ওই জায়গা থেকে তাদেরকে এগোতে হবে আর কি। Great, thank you ধন্যবাদ স্যার। very much. খুব সুন্দর মানে একটা চমৎকার একটা ছোট করে গাইডলাইন চলে আসছে। আমি বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, বাট এই প্রশ্নগুলো যাওয়ার আগে আমি মানে পড়াশোনার বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে চলে আসে হচ্ছে মানে 3টা বিষয় বা 2টা বিষয়কে আসলে মাথায় রেখে পড়াশোনা বা পড়াশোনার ক্যারিয়ার প্ল্যানটা করতে হয়, যতটুকু আমি আমার জায়গা থেকে বলবো। একটা জিনিস হচ্ছে যে প্রথমে তাকে একটা সাবজেক্ট প্ল্যান করতে হয় না, যে আমি এই ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই, এবং সে যখন এই ডিপার্টমেন্ট নিয়ে পড়তে শুরু করে তার আগে কিন্তু তাকে সেটা একটা ফিউচার প্ল্যান করতে হয়, যে আমি সেটা কেন পড়তে চাই। ইভেন এমন বলে যে মানে আমাদের কাছে যখন কোনো স্টুডেন্ট আসে, আমি কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করি যে কোন সাবজেক্টটা ভালো হবে, আমি কিন্তু ওকে বলি সব সাবজেক্টে ভালো, মানে ইউ হ্যাভ টু ডিসাইড কোনটা তোমাকে আসলে মন থেকে টানে। আমি ডেফিনেটলি আমি ফজল রাব্বি এবং দীপ্ত ওদের কাছ থেকে এই বিষয়গুলো জানবো, যে ওরাও যখন কম্পিউটার সাবজেক্ট সিলেক্ট করেছিলেন, আজকে তারা যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো ওদেরকে আসলে কোন বিষয়ে টেনেছিল রিলেট করার চেষ্টা করে দিচ্ছি এখনই আর কি। তবে যেটা হচ্ছে তখন কিন্তু প্রশ্ন হয় যে ইউ ডিসাইড ফার্স্ট যে তুমি সাবজেক্ট কেন পড়তে চাও। তো তখন কিন্তু আসলে সে চিন্তা করে ফেলে যে ওকে, আমি চোখ বন্ধ করে আসলে এই সাবজেক্টে দেখি, আমি এটাকে পড়তে চাই, আমি এটাতে ক্যারিয়ার করতে চাই। এন্ড তখন কিন্তু আসলে চলে আসে যে জহির স্যার যে বিষয়টা বলেছেন, যে তখন আসলে বলা যে তুমি তখন পড়তে শুরু করলে ইউ উইল গেট যে আচ্ছা আমি 4টা সেক্টরকে আমি পড়ছি, আমার কাছে এটা খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে, আমি প্রোগ্রামিং এ খুব বেশি ভালো করছি, বা আমার খুব বেশি ইন্টারেস্ট হচ্ছে আমি মাল্টিমিডিয়া বা এগুলো নিয়ে কাজ করব, তখন আসলে বা আমি নেটওয়ার্কিং নিয়ে কাজ করবো, তখন সেক্টরগুলো চলে আসে। কারণ একটা বিষয় আছে যে যখন আমরা ডিপ্লোমা পড়ি, ডিপ্লোমায় তো সাবজেক্ট হচ্ছে কম্পিউটার একটা কমন সাবজেক্ট, এবং সেখানেই আসলে সব সাবজেক্টগুলো পড়তে হয় সম্ভবত। ম্যাডাম আপনি যদি একটু কিছু অ্যাড করতেন এখানে, মানে অনেকেই প্রশ্ন করে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে কিনা বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আছে কিনা, তো সেই বিষয়টা যে আপনি একটু বলতেন যে আসলে কম্পিউটার আমি ইঞ্জিনিয়ারিং প্রথমে এটা বলেছিলাম যে আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে এটাই সুবিধা যে সেটা ক্যারিয়ারটা বিভিন্ন দিকে নিতে পারে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারে, সে হার্ডওয়্যারের কাজ করতে পারে, সে আইটির কাজ করতে পারে, তার ভালো লাগে গ্রাফিক্সের কাজ করতে, সে গ্রাফিক্সের কাজ করতেছে, তার ভালো লাগতেছে ডেভেলপার হতে, সে ডেভেলপার হতে পারতেছে। এই জন্য মানে নিজের ক্যারিয়ারটা চুজ করা খুব ইজি হয়। কারণ আমরা দেখেন 5টা 6টার বেশি তো আর আমরা চুজ রাখি না। তো আমার ডিপার্টমেন্টে কিন্তু এরকম 5-6টা আছে, তার মানে একজন স্টুডেন্টের ক্যারিয়ার বিল্ডারটা খুব ইজি হয়। এবং আমি আরো বলবো, এখন পর্যন্ত আমার কম্পিউটার ডিপার্টমেন্টে যতগুলো ব্যাচ বের হয়েছে সবাই কিন্তু প্রায় জব মার্কেটে আছে। জব মার্কেটে হয়তো 2-1 জন যে না, হয়তো মেয়েরা বিয়ে হয়ে গেছে জব করতেছে না, বা কেউ কারোর বাবার ব্যবসা দেখছে, তাছাড়া মানে 80% স্টুডেন্টই জব মার্কেটে। কারণ একটা সেমিস্টার স্যার ফার্স্ট সেমিস্টার থেকে 7 সেমিস্টার, আমি একটু একটু লেন্দি করতেছি কথাটা, ফার্স্ট সেমিস্টার থেকে 7 সেমিস্টার আমি পড়ব, পড়ার পরে কিন্তু আমার 8 সেমিস্টারে কিন্তু হাতে কলমে শিখতে হচ্ছে। তখনই কিন্তু আমি মানে আমার ক্যারিয়ারটা যে কোন দিকে নিব আমি কিন্তু শিখে যাচ্ছি। তখনই কিন্তু আমার চিন্তা করতে হচ্ছে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা কোথায় করবো। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যখন আমি করবো, আমার 3 মাসের একটা ট্রেনিং থাকবে, ট্রেনিং না অ্যাটাচমেন্ট থাকবে, যেখানে আমরা হাতে কলমে শিখাবে একটা প্রতিষ্ঠান। তো সেইখান থেকে কিন্তু আমি বুঝতে পারবো যে না, আমার এটা আসলে জরুরি। আর আমাদের স্টুডেন্টরা 7 সেমিস্টারেই তারা ডিসাইড করে যে আমি আসলে কি নেটওয়ার্কিং করব নাকি আমি আসলে ডেভেলপিং করব। আর এটা চিন্তা করার আরো বেশি সুবিধা, আপনি হয়তো জানেন যে আমাদের কিন্তু এখন যে সিলেবাসটা, এই সিলেবাসটা প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু প্রজেক্ট জমা দিতে হয়। একদম 5th সেমিস্টার 6th সেমিস্টার 7th, যার কারণে প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা জানতে হবে।
আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট জানবেন শুধু ক্লাস করবেন নট দ্যাট, আপনাকে কিন্তু একটা প্রজেক্ট রেডি করতে হচ্ছে। একটা প্রজেক্ট রেডি করা মানে তার কিন্তু কিছু শিখতে হবে এখানে। তো যেহেতু সে তার শিখতে হবে, সে ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট করতেছে, সে গ্রাফিক্সের একটা প্রজেক্ট করতেছে, সে এইচটিএমএল এর একটা প্রজেক্ট করতেছে, তার মানে কি সে তো বুঝে যাচ্ছে যে আসলে আমি কোন দিকে যেতে চাচ্ছি। এটা কিন্তু স্যার রাইট ফোর্থ রাইট সেমিস্টার রাইট থেকে আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো একটা স্টুডেন্টের ক্যারিয়ার বিল্ড আপ করার ক্ষেত্রে আমাদের মানে ফোর্থ সেমিস্টার থেকে সে বুঝে যায়, যার কারণে এইট সেমিস্টারে একটা ফুলফিল সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা বলতে পক্ষপাতী না, প্রকৌশলী। মানে আমাদের আমরা যেটা বলি, আমার ভালো লাগে এটা বাংলা বলতে খুব ভালো লাগে, যে না আমি আমরা প্রকৌশলী, ঠিক আছে। তো এটা খুব ভালো লাগে। আর কারিগরি যেটা, যেমন আমরা বলি টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষা বা কারিগরি দক্ষতা, এটা বলতে খুব পছন্দ, মানে বললে মনে হয় দক্ষতা, আর মানে কি নিজে খুব স্কিল, এটা এটা বলতে আমার ভালো লাগে। চমৎকার চমৎকার ম্যাডাম, আমি আসলে ইন্সপায়ার হচ্ছি আপনার কথাগুলোতে, কারণ এই শব্দটা খুব সুন্দর না, যে প্রকৌশলী। আসলে আমি এখন থেকে আসলে প্রকৌশলী বলবো, শব্দটা খুব ভালো। ওকে, আমি দুই প্রকৌশলীর সাথে একটু কথা বলে আসি। আমার সাথে ফার্স্টেই আছে, কার সাথে কথা বলবো? আচ্ছা, আমি ফজল রাব্বির সাথে কথা বলি। রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। রাব্বি এন্ড দীপ্ত দুজনের কাছেই আমার একটা কমন প্রশ্ন হচ্ছে, এক এক করে শুনবো। যেটা হচ্ছে যে পড়াশোনা বা কি কি কভার করছে সেটা তো ম্যাডামের সাথে আলোচনা করছি, বাট আমি ফার্স্টেই মানে তুমি যদি স্টুডেন্টের প্রেক্ষাপট থেকে একটু বলো, তোমাদের প্রফেশনাল ক্যারিয়ার আমি একটু পরে আসছি, সেখানে তার আগে আমি যদি বলি যে একজন শিক্ষার্থী সে যখন আসলে পড়বে, তো ওকে আসলে কোন জায়গাকে আসলে ফোকাস করে ওকে সামনে এগিয়ে যেতে হবে, সেটা যদি তোমরা একটু এক এক করে বলো। তবে তার আগে আমি তোমাদের কাছ থেকে তোমাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি, আমাদের অডিয়েন্সের জন্য। আমি রাব্বির কাছ থেকে শুরু করি, মানে আমার ঠিক পরেই আছে রাব্বি। জি স্যার, তোমার সম্পর্কে থেকে শুরু করো একটু। আমি ফজলুদ্দিন ড্যাফোডিল পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সিএসসি তে বিএসসিও কমপ্লিট করেছি। তো স্যার, আমার কাছে যেটা মনে হয় যেটা মনে হয় সেটা হচ্ছে, আমরা যদি ডিপ্লোমার একদম প্রথম থেকে শুরু করি, তাহলে দেখা যায় সাবজেক্টের সাথে সাথে আমি কোন ক্যারিয়ার নিয়ে আগাবো বা কোনটা নিয়ে আমার ইন্টারেস্ট বেশি, এটার দিকে একটু ফোকাস দেওয়া দরকার। কারণ বর্তমান সময়ের আমাদের যদি আমরা মার্কেট প্লেস দেখি, বা যদি চাকরি বলি বা নিজে কিছু করতে চাই, তাহলে দেখা যায় এখানে যাওয়ার রাস্তা অনেকগুলো, কিন্তু সেম ভাবে কম্পিটিশনটাও অনেক বেশি। তো যদি আমার যদি জানার এবং শেখার আগ্রহ থাকে, তাহলে আমার জন্য পথগুলো খুলে যায়। এখানে যেহেতু পথ অনেক এবং কম্পিটিশন, আমাদেরকে সবসময় দেখা যায় ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনের মধ্যে যেতে হয়। তো আমার এই ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য আমি যত বেশি শিখতে পারবো, জাস্ট শুধু আমার যে কাজই শিখতে হবে তা না। লাইক আমার যেমন ধরেন, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমার একটা প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে টেট্রাভার্স। তো টেট্রাভার্সে আমরা প্রথমে কি করি, প্রথমে দেখা যায় ক্লায়েন্টকে আমরা, হয়তো ইউএস এর ক্লায়েন্ট, তাকে আমরা একটা প্রপোজাল পাঠাই। তারপর তার কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো নেই, তারপর তার সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করি, তারপর আমরা সেই প্রজেক্ট শুরু করি। তো এই যে এই ধাপগুলো কিন্তু প্রত্যেকটা ধাপের জন্য অনেক কিছু শিখতে হয়। এবং দেখা যায় যে সারা বিশ্বেই তো অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের শেষ নেই। তো সে কেন আমাকে কাজ দিবে, বা আমার প্রতিষ্ঠানটাকেই কেন পছন্দ করবে? দেখা যায় আমি যে কস্টিং দিব সেটার থেকে অনেক কম কস্টিং ইন্ডিয়ান অনেক প্রতিষ্ঠান সবসময় দিতেই থাকে। কিন্তু তাকে বিট করার জন্য আমি কি করতে পারি? এগুলো অনেক কিছু লার্নিং করতে হয়, অনেক কিছু শিখতে হয়, প্রতিনিয়ত শিখতে হয়। এবং এই যে জাস্ট আমি যে শুধু প্রোগ্রামিং শিখেই বসে থাকবো তা কিন্তু নয়, বা আমি শুধু গ্রাফিক্স ডিজাইনটা শিখেছি আর কিছু শিখবো না তা কিন্তু নয়। তো কম্পিউটার ডিপার্টমেন্টটা এমন যে আপনাকে এখানে রেগুলার শেখার উপরেই থাকতে হবে। যদি আপনি সামনে আগাতে চান, আপনার চাকরি হোক কিংবা নিজের ব্যবসা হোক, যেখানে হোক আপনাকে শিখতেই হবে।
লাইক আপনি প্রোগ্রামিং জানেন, নেক্সট আপনাকে মার্কেটিংটাও জানতে হবে যদি আপনি নিজে কিছু করতে চান। আবার তার মানে আমি রাব্বিকে একটু ইন্টারাপ্ট করছি, তার মানে শুধু প্রোগ্রামিং শিখলে হবে না, তাকে কিন্তু বিজনেস স্কিলস গুলো জানতে হবে, রাইট? জি জি, রাইট রাইট। বিজনেস স্কিল গুলো জানতে হবে। মানে এখানে একটা ভালো প্রশ্ন আমি রাব্বির জন্য একটু রেখে দিচ্ছি, সেটা হচ্ছে যে রাব্বি যখন অনেক ক্ষেত্রে আমি জহির স্যার বা ম্যাডামের সাথে একটু এটা আলাপ করবো, যে অনেক সময় কিন্তু বিজনেস সাবজেক্ট গুলো যখন ওদেরকে পড়তে হয়, অ্যাকাউন্টিং বা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এই সাবজেক্ট গুলো যখন পড়তে হয়, তখন কিন্তু ওদের একটা মনে প্রশ্ন আসে যে আসলে এটা আমি কেন বলবো, আমার কি কাজে আসে। তো ওটার উত্তর হয়তো রাব্বি আজকের এই কথাই চলে আসে। একটু ডিটেইলস যদি আমরা যখন ব্রিফ বলতে। ডিপ্লোমা পড়েছি তখন যখন অ্যাকাউন্টিং পড়েছি, বা বিএসসি তেও সেম অ্যাকাউন্টিং পড়েছি, তারপর ইকোনমিক্স পড়েছি, তো মনে আসতো যে আমি এই সাবজেক্ট করে কি করব, আমার লাভ কি। কিন্তু দেখা যায় আসলে লাইফের বিভিন্ন জায়গায় এসব লাগেই, এবং আপনি যত বেশি জানবেন তত বেশি অন্যের থেকে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। এবং এই কম্পিটিশনে যদি আপনি বিট করতে চান, আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। আমি আমি রাব্বির কাছ থেকে একটু সুইচ করছি দীপ্তর কাছে। দীপ্ত, আমি তোমার কাছে জানতে চাই যে দীপ্ত, ইউ আর নাও লিডিং আ টিম এন্ড ইউ আর ওয়ার্কিং অ্যাজ অ্যান আইটি ম্যানেজার। তো সেই জায়গা থেকে আমি যদি একটু বলি যে একটা স্টুডেন্ট যখন আসলে ডিপ্লোমা শেষ করতে যায়, মানে ও যখন মানে 4th সেমিস্টার শেষ করে ফেলে, 5th 6th সেমিস্টারে যায়, তখন মানে ওকে আসলে ক্যারিয়ার প্ল্যানিংটা কখন করতে হয়, কখন করা উচিত? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মূলত এই ক্যারিয়ার প্ল্যান নিয়ে আমরা যে কথাগুলো বলছি, সেক্ষেত্রে আমাদের যে সময়টা, এই সময়টা কিন্তু হচ্ছে বেশ কিছু স্টুডেন্টের অনেকটা সময় চলে যায় তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে, যে আমি কোন প্যাটার্নে যাব, আমি কোথায় কি শিখব। তো আমার কথা হচ্ছে যে একটা কথা সত্য, যে আপনি যা কিছুই শিখবেন আপনার কখনোই সেটা ফালানো যাবে না, আপনার কখনো না কখনো সেই জিনিসটা কাজে লাগবে। সেটা কিভাবে, আমি যদি আমার একটু কিছু লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে তাহলে আমাদের রেস্টুরেন্টে বুঝতে পারবে যে কখন আমাদের উচিত যে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ার প্ল্যান সেট করব। তো অনেকেই ভাবে যে আচ্ছা আমি এখন একটু গ্রাফিক্সের কাজ করে দেখি, কারণ গ্রাফিক্সের ব্যাপারটা ভিজুয়াল থাকে। সো দ্যাটস ওয়াই আমরা দেখি, আমরা ভাবি যে না, হ্যাঁ এই জিনিসটাতে খুব ক্যারিয়ার আছে, অন্য ব্যক্তি ডিজাইন করছে বা এরকম কিছু। প্রোগ্রামিং এর ক্ষেত্রে আচ্ছা এই ফাংশনটা খুব ভালো মতো কাজ করতেছে। তো ডিপ্লোমা লাইফটা কিন্তু আমাদের একটা রঙিন লাইফ থাকে, দ্যাটস ট্রু, যে এই লাইফটাতে আমরা যা কিছুই দেখি আমাদের মনে হয় ওয়াও, ইটস গ্রেট, আচ্ছা আমি এটা একটু ট্রাই করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা বোঝে না যে আমি মানে সে কোন দিকে যাবে। তো এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে প্যাশনের উপর। সে যদি কোনো একটা সেক্টরে তার প্যাশনটাকে খুঁজে পায়, তাহলে আমি তাকে বলবো ওইটা নিয়ে ক্যারিয়ার করতে। না হলে আপনি না হলে আমরা যদি একটু চিন্তা করি যে যার যেই ব্যাপারে প্যাশন নাই, তাকে যদি সেই ব্যাপারে পুশ করা হয় অলওয়েজ, তাহলে সে কি করবে? সে কিন্তু জাস্ট কাজ চালানোর জন্য কাজ করতেছে, নট নিজেকে গ্রো করার জন্য। তো নিজেকে গ্রো করতে গেলে এবং আমাদের এই টোটাল প্ল্যাটফর্মটাকে আমাদের বুঝতে গেলে আমরা ট্রাই করি না, আমার যখন যেটা ভালো লাগতেছে আমি করতেছি, কোনো অসুবিধা নেই। এই জিনিসটা মনে করলে হবে না যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কোনো ক্যারিয়ার নাই। আমি স্যার মানে সরি টু সে, আমি আমার অডিয়েন্স প্লাস হচ্ছে সবার কাছে আমি একটা কোশ্চেন থ্রো করব। ওয়ার্ল্ডে এমন একটা প্রফেশন দেখেন যেই প্রফেশনে মানুষ জব করতেছে না, আছে এমন কোনো প্রফেশন? নাই কিন্তু। সো আপনি যে প্রফেশনে যাবেন আপনার দেখতে হবে ওই প্রফেশনে আপনার প্যাশনটা কাজ করছে কিনা। যদি আপনার প্যাশনেট হন আপনার ওই কাজের উপরে, তাহলে আপনি আপনার প্রপার যে স্কিলটা ওখানে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন, যে না আমার এখানে গ্রো করতে হবে। কিন্তু যখন হচ্ছে আপনাকে পুশ করা হচ্ছে যে না দেখতো তুমি ওয়েব ডেভেলপারই হও, হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে কি হচ্ছে যে এই ডিপ্লোমা লাইফটা কিন্তু খুব কাজে দেয় হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। এই যে আমরা 4 ইয়ার্স টাইম পেয়েছি, ইভেন আমি যদি ডিপি এর কথাই বলি, আমরা যখন পড়েছি যদিও আমরা অপরচুনিটিটা খুব কম পেয়েছি, কিন্তু এখন যতটুকু আমি জানতে পারলাম যে আমাদের মানে যারা জুনিয়ররা আছেন ওনারা বিভিন্ন ওয়ার্কশপ করার স্কোপ পাচ্ছেন। তো আমাদের সময় এইটা কেবল শুরু হচ্ছিল, কিন্তু তখন কিন্তু আমাদের কাছে ব্যাপারটা বোরিং লাগতেছিল। দ্যাটস ট্রু, আমি আজকে স্বীকার করছি সবার সামনে। আমি জানি না স্যার আপনারা কিভাবে কি মনে করছেন, তখন আমাদের কাছে পার্টটা খুবই বোরিং লাগতেছিল, কিন্তু না, এটার মাধ্যমে কিন্তু আমাদের স্যার কমিউনিটি ডেভেলপ হয়েছে। সো জাস্ট নট অনলি আপনার স্কিল, আপনার কমিউনিটি ডেভেলপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কমিউনিটিটা কোথায় স্ট্রং,
সো দ্যাট মিনস আপনি যখন একটা কমিউনিটি পাচ্ছেন, যে আপনার একটা ডেভেলপমেন্ট সেক্টরের একটা কমিউনিটি আপনার বড়, তখন আপনি তাদের সাথে কমিউনিকেট করছেন, তাদের সাথে কমিউনিকেট করে নতুন নতুন ব্যাপারে জানছেন। এই কমিউনিকেশনের মাধ্যমে আমি সারাক্ষণ বাসায় বসে বসে যে টিউটোরিয়াল গুলো দেখছি, এই টিউটোরিয়াল গুলোর মাধ্যমে যা জানতে পারছে সে কমিউনিটির মাধ্যমে বেশি জানতে পারছে, ইভেন তো সে আমার চাইতে আরো এক স্টেপ আগে আছে। সো এই যে যে এই ফ্যাক্টর গুলা, সো এই ফ্যাক্টর গুলোতেই একটা স্টুডেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতে করতে তখন সে প্যাশনেট, মানে তার প্যাশনটা খুঁজে পায় যে না, আমি তো প্রোগ্রামিং নিয়ে কাজ করতে খুব পছন্দ করতেছি বা ভালো লাগতেছে আমার কাছে, না নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমার এই জিনিসটা ভালো লাগতেছে। তো যখন সে প্যাশন খুঁজে পাবে তার কোনো একটা স্কিলের উপর, আমি বলবো সেটাই তার ক্যারিয়ার হিসেবে চুজ করা উচিত। কারণ অনেক সময় ফ্যামিলি প্রেশার থাকে, দ্যাটস ট্রু, আবার ফ্যামিলি কিছু ক্রাইসিসের কারণেও অনেকের অনেক দিকে মুভ করতে হয়। যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি কিন্তু ম্যাম জানেন যে ম্যাম খুব কাছে থেকেই হচ্ছে আমাকে অডিট করেছেন বেশ কিছু ক্ষেত্রে। সো আমি কিন্তু প্রথমে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতাম। সো আমার কাছে গ্রাফিক্স ডিজাইন ভালো লাগতো, ইভেন গ্রাফিক্স ডিজাইন থেকে আমি মোশন গ্রাফিক্সও মুভ করেছি। আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন অ্যানিমেশনেরও কাজও করেছি। ইভেন হচ্ছে ব্যাংক কেশিয়ার কিছু এডিসি আছে যেগুলো হচ্ছে টিভিসি প্লাস, এগুলো আমার করা ছিল, তাও 3 বছর আগে। তো পরবর্তীতে আমি কি করলাম যে আমি ওই ডিপ্লোমা অবস্থাতে যে না আমার গ্রাফিক্সটা, মানে আমি একটু স্ট্যাক হয়ে গিয়েছিলাম কেন, সত্যি যদি বলি আমার যে পিসি কনফিগারেশন ছিল আমি তখন যে লেভেলে পৌঁছে গিয়েছিলাম সেই লেভেলটা আমার কভার করতে পারতেছিল না আমার পিসিটা, বাট আমার তখন সামর্থ্য ছিল না পিসিটা কেনার। তো আমি আস্তে আস্তে দেখলাম যে না, ম্যাম আমাকে যখন প্রোগ্রামিং ক্লাসে হচ্ছে আমাকে ই করলো, তখন বললো দীপ্ত তোমার তো প্রোগ্রামিং এ মোটামুটি যা দেখতেছি তুমি একটু ট্রাই করতে পারো এই সেক্টরে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করলাম। সো ম্যামই আছেন, ম্যামই বলতে পারবেন ভালো যে তখন কতটুকু কি হয়েছিল। তো প্রোগ্রামিং গেল, এরপরে দেখলাম কি যে না ঠিক আছে, আমি এখন ডিপ্লোমা পরে বের হইলি না আমাকে প্রোগ্রামিং এর কেউ জব দিবে না, তাহলে আমার কি করতে হবে, নেটওয়ার্কিং শিখতে হবে। ট্রু, মানে এটা কিন্তু হয়েছিল এরকম, কিন্তু আমার তখনকার চিন্তাধারা আসলে আমার উপরে কোনো গাইডলাইন দেওয়ার মতো কোনো পার্সন ছিল না। যে কোনো একজন সিনিয়র থাকলে, একটা গাইডলাইন থাকলে আমার মনে হয় যে এখন আমাদের স্টুডেন্টরা যা পাচ্ছে এটা যদি আমরা তখনকার সময় পেতাম, আমাদের মনে হয় যে হয়তো বেটার কিছু হতো। এখন জানি না, তারপরও রিজিক তো আমাদের হাতে না। আচ্ছা যেটা বলছিলাম, আমি কথায় আসছি। তো যখন আমি দেখলাম যে আচ্ছা নেটওয়ার্কিং জানা দরকার, ওকে আমি নেটওয়ার্কিং শিখলাম। এটা কিন্তু টোটালটাই কিন্তু ম্যাম ডিপ্লোমা লাইফে। তারপর আমি আমার এক ফ্রেন্ডের সাথে অ্যাড হয়ে আমি 71 টিভিতে অ্যাজ এ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবেও কিন্তু হচ্ছে ইন্টার্ন করে মোটামুটি ওখানকার কাজ সম্পর্কে জানতে পেরেছি। তো আমার যখন ডিপ্লোমাটা শেষ হলো তখন না, ডিপ্লোমা শেষ হওয়ার আগে বিভিন্ন পার্সন বিভিন্ন জবের অপরচুনিটি ছিল, যখন ডিপ্লোমাটা শেষ হলো তখন দেখি যে এক একজন যে কথাগুলো বলেছে সে কথাগুলোর সাথে ম্যাচ করতেছে না। দ্যাট মিনস, এটা আমি এই কারণেই বলতেছি, প্লিজ আপনারা কারো কথার উপরে ডিপেন্ডেন্ট হবেন না যে আমি এটা করলে আমাকে অমুক জন মানে দেখবে, তমুক জন নিজেকে দেখবে। একটু নিজেকে স্টাডি করতে হবে যে আসলে আমি কোথায় যেতে চাই। এক্স্যাক্টলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রেন্ডকে ফলো করে, মানে সেটা হচ্ছে যে ওকে সবাই হেঁটে যাচ্ছে ওই ভিড়ে, তা আমি ওই ভিড়ে হেঁটে যাই, নট দ্যাট। মানে বিষয়টা হচ্ছে যে আসলে নিজেকে স্ট্রাকচার প্ল্যান করতে হবে, যেটা একদম শুরুতে আমি বলেছি। দীপ্তা আমি আবার আসবো তোমার কাছে। আমি একটু আবারও ম্যাডামের কাছে ফিরে যেতে চাই। আমি একটু বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমরা কিন্তু শুনলাম যে দীপ্ত কিন্তু এখন আইটি ম্যানেজার হিসাবে আছে। ম্যানেজারের কিন্তু শুধু আইটি রিলেটেডই কাজ থাকে না, আমরা ওয়ার্ডটা শুনলেই বুঝতে পারি কিন্তু ম্যানেজ করতে হয়। তো এই জিনিসটা আসতেছে কেন, আমাদের কিন্তু ড্যাফোডিল পলিটেকনিকে যারা পড়াশোনা করে তারা খুব ভালোভাবেই জানে আমাদের এখানে অনেক ইভেন্ট হয়। তো ইভেন্ট গুলো ক্ষেত্রে ইভেন দীপ্তও জানে, আমরা যখন স্টাডি ট্যুর করি, আমি মনে পড়ে আমার সেই স্টাডি ট্যুরের রেসপন্সিবল পার্সন ছিল দীপ্ত। এইগুলা থেকে কিন্তু ওরা অনেক কিছু শিক্ষা নেয় যে কিভাবে একটা শর্ট ম্যানেজিং টাইমে স্কিলস দাঁড়ায় গুলো ব্যস্ত করতে হবে না? ম্যানেজিং স্কিলস, হ্যাঁ একটা ইভেন্ট কিভাবে ম্যানেজ করতে হয়। আমি আমার বর্তমান স্টুডেন্টদেরও বলি যে তোমরা এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট বলো বা স্টেজে গিয়ে যেটা কথা বলতে বলো, এই যে আজকে ওরা লাইভে আসছে ওদের কিন্তু অনেক সময় অনেক প্রেজেন্টেশন দিতে হয়, অনেক কিছু করতে হয়, যার কারণে কি হয় আমাদের স্টুডেন্টরা বিশেষ করে ড্যাফোডিল পলিটেকনিকের স্টুডেন্টদের এই প্রবলেম গুলো কম ফেস করতে হয় যারা রেগুলার এটার সাথে জয়েন থাকে। এটা কিন্তু স্যার কম ব্যাপার না, এটা অনেক বড় একটা ব্যাপার একটা স্টুডেন্টের ক্ষেত্রে। অনেক বড়, অনেক যে বড়, একটা হ্যাঁ। একটা জব মার্কেটে গিয়েই সে অপরচুনিটি পাচ্ছে যে সে হোক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে জয়েন করলো, জয়েন করার পরে তার অফিসের একজন সিইও যে কথা শুনতেছে তারও কিন্তু সেই মিটিং এ থাকতে হচ্ছে, তার সেই ইভেন্টে যোগ দিতে হচ্ছে। তো তখন যদি দেখে তার এই এক্সট্রা অপরচুনিটি, সে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারতেছে, সে দাঁড়িয়ে দুটা কথা বলতে পারতেছে যে কোনো টপিক সম্পর্কে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে।
আর আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আপনি যেটা বলতেছিলেন বিজনেস, সোশ্যাল সায়েন্স এগুলা সম্পর্কে। আমাদের বিজনেসের যে সাবজেক্ট গুলো পড়তে হয়, আমাদের স্টুডেন্ট যারা এখন চলমান আছে ওরা বলতে পারবে, ওরা কিন্তু শুধু ওইটা পড়ে না, এটার জন্য কিন্তু ওদের অনেক হোমওয়ার্ক থাকে, ওদের অনেক ইভেন্ট করতে হয়, ওদের অনেক স্টাডি করতে হয়। ইভেন আমি জানি, যতদূর জানি যে ওদের বিভিন্ন জায়গায় ভিজিটও করতে হয়, বিভিন্ন কোম্পানি ভিজিট করে ওদের কিন্তু বিজনেসের সাবজেক্টটা সম্পর্কে পড়তে হয়। এজন্য আমি বলবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া মানে হচ্ছে একটা মানুষ দক্ষ হওয়া, মানে প্রকৌশলী হওয়া। আমরা যেখানে বলতেছি যে প্রকৌশলী, সে হচ্ছে দক্ষতা অর্জন করতেছে, কারিগরি দক্ষতা সে অর্জন করতেছে। রাইট, মানে একটা কথা কারিগরি- আমার কাছে তো কালকে যেটা আমি বলছি যে মানে কারিগরি দক্ষতা হচ্ছে ইটস আ কাইন্ড অফ মানে আমরা যদি এখনকার ট্রেন্ডের সাথে ধরি, যে বেকারত্ব নিয়ে সবাই বলে যে বেকার, আমি চাকরি পাই না, এই পাই না। সত্য কথা বলতে সবার আগে আমার কাছে যেটা বলেছে যে বেকারত্বের জন্য একটা ভ্যাকসিন হচ্ছে কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা, জি স্যার। মানে আমি আরেকটু বলবো, হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে মানে সিলেবাস যদি আমি বলি, আপনি একটু ফলো করে দেখবেন, বা আমার স্টুডেন্ট, ওরা তো আমার এক্স স্টুডেন্ট, আর আমাদের যারা বর্তমান স্টুডেন্ট, আমি তো দুইটা সিলেবাসই দেখেছি। কারণ আপনি সিলেবাস দেখে আপনার এত ভালো লাগবে যে একজন মানে আমার কারিগরি যে দক্ষতা অর্জন করবে, একজন যে প্রকৌশলী, সে এ টু জেড জানতেছে, সে ম্যাথমেটিক্স জানতেছে, সে ফিজিক্স জানতেছে, সে ইংলিশ জানতেছে, সে সোশ্যাল সায়েন্স জানতেছে। সোশ্যাল সায়েন্সের একটা গল্প আছে, আমি একটু শেয়ার করবো, খুব মজার একটা গল্প, যে কেন আমরা সোশ্যাল সায়েন্স পড়বো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিশেষ করে কম্পিউটার ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এত ফ্রুটফুল একটা সিলেবাস যা বলার মতো না। যে সিভিল সেমিস্টারের পরে তাকে চিন্তা করতে হবে না যে না আমি বসে থাকবো, এটা এটা চিন্তা করতে হবে না। সোশ্যাল সায়েন্সের একটা কথা আছে, সোশ্যাল সায়েন্স স্টুডেন্টরা কিন্তু বলতো স্যার যে সোশ্যাল সায়েন্স কেন পড়বো ম্যাডাম, আমরা তো ইঞ্জিনিয়ার হবো। তো আপনি হয়তো চিনবেন, আমাদের মানে প্রাক্তন প্রিন্সিপাল স্যার ছিল আজহারের স্যার ইঞ্জিনিয়ার। তো স্যারকে একদিন বলতেছি আমরা, স্যার স্টুডেন্টরা এরকম বলে, তো বলতেছে কি যে ও যদি সোশ্যাল সায়েন্স না পারে, ওই যে আপনার সাথে কথা বলবে, ওই যে রাস্তাঘাটে চলাফেরা, এগুলো তো শিখবে না, এই জন্য তো সোশ্যাল সায়েন্স করতে হবে। তো স্যারের এই জিনিসটা খুব ভালো লাগছে যে আসলে আমার তো মানুষের সাথে মিশতে হবে, আমি শুধু ইঞ্জিনিয়ার হলে তো হবে না, আমার তো মানুষের সাথে সমাজে বাস করতে হবে, তো আমার জন্য সোশ্যাল সায়েন্স করতে হবে। তো আমি কিন্তু সবসময় এই উদাহরণটা এখনো স্টুডেন্টদের দেই। আচ্ছা ম্যাডাম, আপনার কাছ থেকে আমি দীপ্তর কাছ থেকে শুনবো যে দীপ্ত প্রতি বছরই তো আসলে সিলেবাস চেঞ্জ হয় পাচ্ছে, তারপরেও যদি কেউ একটু বলি। হ্যাঁ রবি প্লিজ। এই যে ম্যাম যে বেকারত্বের কথাটা বললেন, আসলে আমার কাছে তো মাঝে মাঝে অবাক লাগে যে মানে যদি সে নিতে চায় তাহলে বেকার থাকার তো অপশন নেই। যদি কেউ নিতে চায়, যেমন আমি যদি ডিপ্লোমার কথা বলি, তো ডিপ্লোমার শুরু থেকেই প্রথমে আমি শুরু করলাম ওয়ার্ডপ্রেস থেকে। ওয়ার্ডপ্রেস থেকে মাঝে কখনো ইমেল মার্কেটিং করেছি, কখনো ফ্রিল্যান্সিং করেছি। তো এই যে ইয়া হতো কি, বেশি দিন এক জায়গায় থাকতে পারতাম না, ভালো লাগতো না, নতুন কিছু দেখলেই মন চাইতো ওইখানে লাভ দিই। তো ওই সাগরে লাভ দিতে গিয়ে পিছনে একটা আবার ইয়া করে ফেলতাম। তো এইভাবে করতে করতে ডিপ্লোমার মাঝপথে এসে আমাকে বাসা থেকে আর টাকা নিতে হয়নি, যদিও বাবা আমার একমাত্র ছেলে, বাবা ব্যাংকার ছিলেন, কিন্তু তখন থেকে ওই টাকা নিইনি। এবং বিএসসি তো ডেফিনেটলি করেছি, পুরো বিএসসি তো বাবার কাছে টাকা নিইনি। তো দেখা গেছে বেকারত্বটা আমার কাছে এজন্যই মনে হয়, যদি সে চায় তাহলে বেকার থাকার অপশন নাই। থ্যাংক ইউ রবি, তোমার কাছ থেকে ইন্সপিরেশনের গল্পগুলো আমি শুনবো। আমি তার আগে দীপ্তর কাছ থেকে আবার একটু গল্প শুনি। দীপ্ত, তুমি তোমার ক্যারিয়ার স্টার্ট করছো কবে? মানে তুমি ইন্টার্নশিপ তো একটা ট্রেন, আচ্ছা আমি একটু বলে রাখি, একটা ট্রেন্ড কিন্তু আছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, পলিটেকনিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট মানে হচ্ছে ট্রেনিং করতে যাওয়া, বাট ড্যাফল পলিটেকনিক কিন্তু ফোকাস করে 100% ইন্ডাস্ট্রিতে। এবং গত 2 বছর ধরে কিন্তু এটা 100% ইনশিওর আমরা করে দিয়েছি, স্টুডেন্টদেরকে আমরা ইন্টার্নশিপে আমরা করে দিয়েছি। দীপ্ত তো বললা যে ও 71-এ তুমি ইন্টার্নশিপ করেছো। তুমি যদি ইন্টার্নশিপের পয়েন্টটা যদি বলো যে ইন্টার্নশিপে আসলে শিক্ষাটা কতটুকু হয়, বা এটার তো প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স 12 সপ্তাহ, কিন্তু অনেক বড় একটা কি বলে গুরুত্ব পাওয়া যায়, এই বিষয়টা যদি তুমি একটু বলো যে এটাতে কতটুকু স্টুডেন্ট ফোকাস করবে বা করা উচিত। আচ্ছা, এই ইন্টার্নশিপে মূলত আমরা ইন্টার্নশিপ বলতে বুঝতেছি যে আমাদের মোটামুটি পড়াশোনার শেষের দিকে যে অবস্থা, মানে ডিপ্লোমার, তখনই আমরা এই কাজটা করে থাকি।
সো যেহেতু আমরা এই টাইমটুকু পাচ্ছি, এই যে 3 বছর 4 বছর যে সময়টুকু পেলাম, আমাদের উচিত হচ্ছে ওই সময়ের মধ্যে নিজেকে অন্তত নিজের জবের জন্য না হোক ইন্টার্নশিপ করার জন্য নিজেকে তৈরি করা। কারণ হচ্ছে Okay. আপনি যখন ইন্টার্নশিপ করতে যাচ্ছেন, আপনাকে কিন্তু হচ্ছে আপনাকে তারা এমনি এমনি নিচ্ছে না। যেমন হচ্ছে আমার কোম্পানিতে যখন আমরা ইনশাল্লাহ হচ্ছে নেওয়ার চেষ্টা করি ইন্টার্নশিপ, আমরা কিন্তু শুধু দেখি না যে কে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আমরা শুধু দেখি না এটা যে কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে অথবা কে ডিপ্লোমা কমপ্লিট করেছে। আচ্ছা, আমাদের একটা নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট প্যাটার্নের উপর পার্সন দরকার হয়, সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ আমাদের এই টপিকের উপর বা এই সিরিজের উপর আমার কোনো পার্সন দরকার। তো সেক্ষেত্রে আমরা বিডি জবস বা অন্যান্য ভেন্ডরে আমরা অ্যানাউন্সমেন্ট দিই, দেন পার্সনরা আসলে আমাদের ডেডিকেটেড কাজ নিয়ে তাদের সাথে কথা বলি। আমরা জিজ্ঞাসা করি না যে আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, ডিগ্রি কি আছে আপনার কাছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমাদের ডিগ্রি কিন্তু কোনো ফ্যাক্টর না। সো এই ডিপ্লোমার এই যে এই 3-4 বছরের মধ্যে আপনাকে যতটুকু তৈরি করতে হবে, কারণ হচ্ছে এই ইন্টার্নশিপে গিয়ে আপনি বসে থাকতে পারবেন না। এই ইন্টার্নশিপে আপনার নিজের কাজ মূলত এক প্রকার বলতে পারেন নিজেরই বের করে ওখানে তাদেরকে দেখাতে হবে। এন্ড আপনি যদি ভালো কিছু করেন, ওকে দ্যাটস সো গুড, দেন আপনার কোম্পানি আপনাকে পরবর্তীতে হচ্ছে জব শিপমেন্টের জন্য নিতেও পারে। আর যদি শুধুমাত্র আপনি জান যে না আমার একটা রিপোর্ট জমা দিতে হবে, দ্যাটস ওয়াই আপনি যদি যান, তাহলে আমার মনে হচ্ছে আপনার ওইখানে না যাওয়ার চাইতে ঘরে বসে থাকা better। এমনি আপনার ঘরে বসেই কোনো একটা টিউটোরিয়াল দেখেন। আর সেটা তো ড্যাফোডিলে সম্ভব না, ড্যাফোডিল পলিটিক্সে সম্ভব না। না না, মানে এটা আমি বলছি কারো যদি ইন্টেনশনটা এরকম থাকে, না, মানে অনেকে সেক্ষেত্রে তো আমাদের সময় মানে এরকম দীপ্তর পেয়েছে। কথার সাথে আমি যদি মিলাই বলি, ও যেটা বলছে ম্যাডাম বলছে ড্যাফোডিলে সম্ভব না, সেকেন্ড দিকে হচ্ছে তাহলে হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে যে ওর এই যে পড়াশোনার পেছনে যে খরচ বা সময়, এই দুইটা তো একটা হিউজ ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা ওর পানিতে ফেলা উচিত না। মানে আমি যদি আজকের দিনে দীপ্ত এবং রাব্বি দুজনের কথার সামারি বলি, ওরা দুজনেই ফোকাস করছে যে মানে রাব্বি একটা সুন্দর কথা বলেছে যে কেউ নিতে চাইলে কেন বেকার থাকবে, আর দীপ্ত যেটা বলেছে যে প্ল্যানিং তো তখন থেকেই করতে শুরু করতে হবে। মানে ওই যে যেটা বলছে কাজ তো নিজেকে বানাতে হবে, আমাকে আর কে কাজ দিবে। গ্রেট, সুন্দর শুনছিলাম আমি। বেশ কিছু প্রশ্ন এসছে, আমি একটু এটা করে নি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন এইচএসসি পাস করে কি অ্যাডমিশন নেওয়া যাবে, প্রসেস কি? দুলি বেগম, জি এইচএসসি পাস করে ভর্তি হওয়া যায়, তবে এবং তিনি যদি ইন্টারমিডিয়েট মানে কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে যদি তিনি ইন্টারমিডিয়েট পাস করেন বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে তিনি সরাসরি কিন্তু তৃতীয় সেমিস্টার, এটা গত 2 বছর ধরে রাইট, গত 2 বছর ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই সুযোগটি করে দিয়েছে যে কেউ যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকে উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার যদি হায়ার ম্যাথ থাকে, তাহলে কিন্তু তিনি সরাসরি থার্ড সেমিস্টার জাম্প করতে পারে। মানে তার একদম 1.5 বছরের মতো সেভ, 1 বছর এগিয়ে গেল। আর সেকেন্ড থিং হচ্ছে যে থার্ড নাম্বার ইন্টার্নশিপ নিয়ে কথা আসছে, যে ইন্টার্নশিপ কি স্টুডেন্টকেই ম্যানেজ করতে হয়, স্টুডেন্ট থেকে কোনো সাপোর্ট দেওয়া হয় কিনা, এটা জয়ীর স্যার বলবে না ম্যাডাম বলবে? আমি বলি আসলে ইন্টার্নশিপটা আসলে কি, এটা কিন্তু দক্ষতা, যে আমি আমার ইন্টার্নশিপ ম্যানেজ করতে পেরেছি। সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে যেটা করি, আগে থেকে ওদেরকে কাউন্সিলিং করি। আমাদের 6 সেমিস্টার থেকে আমরা কাউন্সিলিং করি, 7 সেমিস্টার থেকে কাউন্সিলিং করি যে দেখো তোমরা সুন্দর একটা সিভি বানাও, তোমাদের 7 সেমিস্টার পর্যন্ত একটা সিভি বানাও, সিভি বানায় এটা বিভিন্ন জায়গায় ড্রপ করো, তোমরা ভাইবা দাও। তারপরে যদি ওরা যে কোনো কারণে যে পাচ্ছে না, তখন আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের লিঙ্ক আপ থাকে, আমাদেরকেও বলো আপনারা পাঠান, আমরাও এমপ্লয়ি দিতে পারি না। আমি জব প্লেসমেন্টের কথাটার পরে আসবো, তো আমরাও তখন দিতে পারি না। তো এর জন্য যে এটা দুই পক্ষই হয়, আর নিজেকে ম্যানেজ করা এটাও কিন্তু একটা দক্ষতা, তবে আমরা অবশ্যই হেল্প করি। উনি জিজ্ঞেস করেছে যে ইনস্টিটিউট থেকে আপনারা সাপোর্ট দেন নাকি আপনি শুধু ছাত্রকেই পাঠিয়ে দেন যে তুমি খুঁজে নিয়ে আসো? বুঝি নাই স্যার, ইনস্টিটিউট থেকে মানে ওনার প্রশ্নটা ছিল হচ্ছে যে ইনস্টিটিউট থেকে কি কোনো সাপোর্ট দেওয়া হয় নাকি আপনি ছাত্রকে বলেন যে তোমরা খুঁজে নিয়ে আসো তোমার ইন্টার্নশিপ? না না না, অবশ্যই 100% সাপোর্ট দেওয়া হয়, 100%। রাইট, আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট জব প্লেসমেন্ট সেল তারা নিশ্চিত করতে চায় যে 100% ইন্টার্নশিপ প্লেসমেন্ট ইনস্টিটিউট তাকে সাপোর্ট করবে। এবং সেখানেই সবচেয়ে বড় একটা বিষয় যে আমি বিশ্বাস করি যে আমাদের অ্যালামনি বা আমাদের টিচার যারা আজকে আছেন তাদের কথা থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে কোনো কিছুই আসলে এমন না যে সব রেডি করা আছে খালি গিয়ে আমি খেয়ে নেব। ভাতটা যেভাবে রান্না করতে হয় মানে প্রস্তুতি নিতে হবে। ম্যাডাম যেটা বলতে চেষ্টা করছেন যে আমরা সবার আগে চেষ্টা করি যে ইন্টার্নশিপে যাওয়ার আগে কি প্রয়োজন,
একটা সিভি, আমি এটা দীপ্তর কাছ থেকেই শুনবো। সিভি, একটা প্রফেশনাল সিভি থাকা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে এই মুহূর্তে বলছে যে শুধু হার্ড কপি সিভি না, এটাকে বলা হয় ভিডিও রিজিউমি, যে 1 মিনিট একটা ভিডিওতে তুমি তোমার পুরো ব্যক্তিগত বিষয়টা, তুমি তোমার সিভিতে যা বলছো সেটা তুমি তোমার 1 মিনিট একটা ভিডিওতে প্রেজেন্ট করে ফেলো গ্রাফিক্যাল ইনফরমেশন দিয়ে, সো দ্যাট এখন মানুষের পড়ার সময় নেই। তো যখনই মানে ফার্স্ট ইমপ্রেশন দেখে ফেলে যে তার সিভিটা সুন্দর, তখন কিন্তু ওই ছেলের প্রতি একটা আকর্ষণ জন্মে যায় যে এই ছেলেটাকে আমার দরকার। বিকজ যে দীপ্ত যেটা বলেছে, যে ইন্টার্নশিপ বা প্লেসমেন্টের ক্ষেত্রে সবারই কিন্তু ওরা খুঁজে নেয় যে ইয়াস এই ছেলেটাকেই দরকার, বিকজ ও আমার কাজকে বুঝবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট ইয়েস, ইনস্টিটিউট সাপোর্ট করে থাকে, এটা ইনস্টিটিউটের রেসপন্সিবিলিটি পড়ে যায়, তাকে ইনস্টিটিউট তাকে প্লেসমেন্ট বা সাপোর্টে হেল্প করবে। গ্রেট। এবার যেটা হচ্ছে যে দীপ্ত আর রাব্বির কাছে শুনি, আমরা মানে ডিপ্লোমাতে সাবজেক্ট কি কি আছে, মানে পড়ার বিষয় কি কি আছে? ডিপ্লোমাতে তো আমাদের যদি বলি প্রোগ্রামিং যে সাবজেক্ট গুলো আছে আমাদের, যেরকম সি, সম্ভবত এখন সিটা নাই ম্যাম, পাইথন পাইথন আমাদের সময় সিটা ছিল, সি ছিল, বাট এখন পাইথন চলে আসছে। এখন পাইথন চলে আসছে। পাইথনটা অনেক বেটার এবং খুবই পাইথন ফ্লুয়েন্ট কি একটা আছে? ল্যাঙ্গুয়েজ। তোমরা কেউ যদি পাইথন সম্পর্কে একটু ডেসক্রাইব করতা। আসলে স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো প্রত্যেকটাই এক মানে সেম লজিক, সেম, জাস্ট সিনট্যাক্স হয়তো আলাদা। বাট পাইথনটা হচ্ছে কি আর একটু ইউজার ফ্রেন্ডলি, এটা খুবই সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। এবং বর্তমানে পাইথন দিয়ে এমন কিছু নাই যেটা হয় না, সবকিছুই করা যায় পাইথন দিয়ে। ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন সবকিছুই পাইথন দিয়ে করা যায়। আর তার সঙ্গে সেখানে হ্যাঁ, পাইথনটা শিখলে মোটামুটি যে কোনো ল্যাঙ্গুয়েজে সে সুইচ করতে পারে, বা পাইথন ধরে রেখেই সে তার ক্যারিয়ারটা আগায় নিতে পারবে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের জাভা আছে, জাভা দিয়েও সে যে কোনো কাজ করতে পারবে, ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন কিংবা মোবাইল অ্যাপ, এই পাইথন দিয়েও করতে পারবে, জাভা দিয়েও করতে পারবে। আর সে ওয়েবে যেতে গেলে তার পিএইচপি আছে, সে পিএইচপি শিখতে পারবে। পিএইচপি, ওকে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে আমার কাছে, নাহিদা ইসলাম। আচ্ছা, আর্টস থেকে পাশ করে কি কম্পিউটার ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করা পসিবল? আমি দু জায়গা থেকে এই প্রশ্ন উত্তরটা নেব। সোমা ম্যাডাম বলবেন, জহির স্যার তো কিছু বলছেই না, তারপরে জহির স্যার কাছে শুনুন। আচ্ছা, জহির স্যারের কাছে শুনেন। হ্যাঁ, ভালো রেজাল্ট করা ওকে পসিবল ওকে, কিনা, থ্যাংক ইউ স্যার। রেজাল্ট করা পসিবল কিনা দুইটা ওরাও একটু রেকমেন্ড করবেন, মানে পড়া সম্ভব কিনা আর্টস থেকে পাশ করেছে একটা ছেলে। পসিবল কিনা এটা যদি আমার নিজের ফ্রন্ট অফ ভিউ থেকে বলি, আমি কিন্তু আর্টস থেকেই এসএসসি পাস করেছিলাম। যতটুকু এমনকি এটা কারিগরি শিক্ষা বোর্ডের একটা ভালো একটা উদ্যোগ, যে তারা এই ব্যারিয়ারটা রাখে নাই, যে যারা ইঞ্জিনিয়ার হতে চায় বা কম্পিউটার বা যে কোনো ধরনের ডিপার্টমেন্টে ভর্তি হতে চায়, তারা কিন্তু যে কোনো ধরনের আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো সাবজেক্ট থেকে সে পড়তে পারে। এই জন্যই কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে প্রথম 3টা সেমিস্টার থাকে ওই স্টুডেন্টকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো পড়ার জন্য তাকে ফাউন্ডেশনটা গড়ে দেয় প্রথম 3টা সেমিস্টার। ওইখানে কিন্তু আপনার যে সায়েন্সের সাবজেক্ট গুলা বা ম্যাথমেটিক্স সাবজেক্ট গুলা থাকে বা এইগুলোর মাধ্যমে কিন্তু স্টুডেন্টদেরকে আসলে ফাউন্ডেশনটা গড়ে দেওয়া হয়। দেন তারা কম্পিউটার যে সাবজেক্ট গুলো আছে, প্রোগ্রামিং বলেন বা নেটওয়ার্কিং অথবা পিএলসি যে সাবজেক্ট গুলো আছে, এগুলা তারা আসলে শিখতে পারে, যদি এই 3টা সেমিস্টার তারা ভালোভাবে ফাউন্ডেশনটা তাদের গড়ে নিতে পারে। এর অর্থ হচ্ছে যে মানে যে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, যেহেতু কারিগরি শিক্ষা বোর্ড তাকে অ্যালাউ করছে, তার মানে প্রোগ্রাম এডুকেশনটাকে সাজানোই আছে ভাবে করেছে। সে তার ফার্স্ট থার্ড সেমিস্টার পর্যন্ত সে তাকে গুছিয়ে নিতে পারবে, সো দ্যাট সে ট্র্যাকে উঠতে পারবে। আচ্ছা, ফাজরা রাব্বি আর দীপ্ত, তোমরা কি ফাউন্ডেশন ক্লাস পেয়েছিলা? একটা ফাউন্ডেশন ক্লাস হয়। জি স্যার, ফাউন্ডেশন ক্লাস করেছিলাম। আচ্ছা, এই ফাউন্ডেশন ক্লাসটা আসলে কতটুকু উপকারী এটা যদি একটু বলতে আমাকে, আসলে আমার তোমাদের কাছ থেকে কখনো জানাও হয়নি, আমি আজকে একটু জেনে নেই। আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি বিশেষ করে গ্রাম থেকে এসেছিলাম, তেমন কাউকে চিনি না। প্রথমে এসে অফিস খুঁজতেছিলাম, আসলে অফিসটা কোথায়, তারপর খুঁজতেছিলাম আসলে ক্লাস কোথায়। তো ফাউন্ডেশন ক্লাসে যেটা আমার জন্য হয়েছিল সেটা হচ্ছে আমার
নিজের ক্লাসের কমিউনিটিটা বিল্ড আপ হয়েছিল ভালোভাবে, প্লাস সামনে যে সাবজেক্টগুলো আমি পড়বো, সামনে যে সাবজেক্টগুলো আসতেছে আমার জন্য, সেই সাবজেক্টগুলো সম্পর্কে আমার ভালো একটা ধারণা হয়েছিল। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ফাউন্ডেশন ক্লাস আমার জন্য খুবই ভালো একটা কাজ করেছিল। গ্রেট, থ্যাংক ইউ। মানে এটা একটা উদ্যোগ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট 2006 সাল থেকে কাজটা করে থাকে, তাই না ম্যাডাম? মানে ফাউন্ডেশন ক্লাসটা হচ্ছে যে প্রতি বছর জেনারেল ক্লাস শুরু হওয়ার আগে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট 1 মাস আগ থেকে ফাউন্ডেশন ক্লাস করে থাকে, যার ফলে যেটা হচ্ছে যে এই যে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ এই টপিকগুলো নিয়ে প্লাস নানা বিষয়গুলো আলোচনা হয়, বন্ধুর একটা বন্ধুত্ব তৈরি হয়, ব্যাচ তৈরি হয়, টিচারদের সাথে পরিচিত হয়, এবং ফ্রি ঘরে বসে থেকে লাভ কি, মানে ক্যাম্পাসে যখন আসা যাওয়া থাকে ক্যাম্পাস লাইফটা লিড করা যায়। দীপ্তর কাছে আমি একটা জিনিস জানবো, দীপ্ত ডিপ্লোমাতে কি শুধুমাত্র মানে কেউ যদি বলে যে আমি তো নিয়ে পড়বো, আমি নেটওয়ার্ক নিয়ে পড়বো অথবা আমি প্রোগ্রামিং নিয়ে পড়বো, তাকে তো সবই পড়তে হয় তাই না সিলেবাসে? তুমি যখন পড়েছো কোনটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে প্রোগ্রামিংটা এবং কেন? আচ্ছা, আমি মূলত যখন পড়েছি তখন প্রোগ্রামিং এর দিক থেকেই আমার একটু প্যাশনটা কাজ করেছিল সত্যি বলতে গেলে, বাট ওই যে পরবর্তীতে ফ্লোর কারণে আমি এখন চেঞ্জ করে রাইট। হ্যাঁ, তো প্রোগ্রামিং সেক্টরটা ভালো লাগার একটাই কারণ যে ওখানে মানে লজিক্যালি যে সলিউশন গুলো যখন আমি করতে পারি তখন এক নিজের মধ্যেই একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে না হ্যাঁ এই প্রবলেমটা আমি সলভ করেছি। বা দেখা যাচ্ছে যে ক্লাসের নির্দিষ্ট একটা টপিক নিয়ে কথা বলতো বা নির্দিষ্ট একটা প্রোগ্রাম সলভ করতে দিত, তো বেশ কিছু সময় ট্রাই করেছে যে ওখানে আরো নতুনত্ব কিছু নিয়ে আসে। তো যখন নতুনত্বটা আসতো তখন হচ্ছে মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতো। আর বিশেষ করে ওই যে বললাম যে অ্যাকচুয়ালি কোনো সাবজেক্টকে আমাদের ছোট করে দেখার মতো উপায় নেই টেকনোলজির জগতে। আপনি টেকনোলজির জগতে আপনি যেটা নিয়ে কাজ করেন আপনার শুধু একটা ব্যাপারে কনসার্ন থাকতে হবে, আপনি ওই টেকনোলজির সাথে আপডেটেড কিনা। আপনি যদি আপডেটেড থাকেন সো ওকে ইউ আর ভ্যালুয়েবল, আর যদি আপডেটেড না থাকে, যদি ব্যাকডেটেড থাকেন, আপনি প্রোগ্রামার হন, কোনো ভ্যালু নাই। মানে আপনি নামে প্রোগ্রামার, বাট মানে এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলা যে আমাদের মানে আমার আগের অফিসে কিছু এক্স কলিগ ছিলেন, সো তাদের সাথে আর কি এই ব্যাপারগুলো নিয়ে যখন আমরা নতুন পার্সন নিচ্ছিলাম তো তখন দেখলাম তার খুব এক্সপেরিয়েন্স আছে, সে অনেক আগে থেকে এই প্রোগ্রামিং এর সাথে জড়িত, কিন্তু সে আপডেটেড টেকনোলজির সাথে মানে কমিউনিকেট করতে পারতেছে না, তার কোডিং প্যাটার্ন গুলো সে আগেকালের কোডিং প্যাটার্নের মধ্যে পড়ে আছে। তখন কিন্তু আমরা তাকে প্রায়োরিটি লিস্টে রাখি নাই, আমরা কিন্তু হচ্ছে তখনই তাকে আমরা ওকে। সো এটাই এটা একটা চমৎকার জিনিস দীপ্ত কাছে পেলাম। তার মানে ইফ ইউ আর লুকিং ফর আ জব ইউ হ্যাভ টু বি আপডেটেড না হলে কিন্তু আসলে জব মার্কেটে ভ্যালু পাওয়া যাবে না। যেটা বলেছে যে পুরনো ব্র্যান্ডের মোবাইলের মতো হবে যে আছে সব পিসি থাকুক। থ্যাংক ইউ দীপ্ত। ওকে, প্রোগ্রামিং আমি একটা এই যে প্রোগ্রামিং নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ম্যাডাম প্লিজ। সেটা হচ্ছে মানে প্রোগ্রামিং এ হয় কি স্টুডেন্টরা মানে এরকম একটা কোশ্চেন আসছে যে ভালো লাগে না কেন, এটা ভিজিবল না, এর জন্য হয়তো এদেরকে ভালো লাগে না। মানে কিছু গার্ডিয়ানরা বলতো আর কি যে ম্যাডাম এটা তো কিছু বুঝি না আমরা, দেখা যায় না, এর জন্য মনে হয় ও করতে চায় না বা করতে চায় না। তো দীপ্তর কথাটার সাথে আমি একমত। আমি তখন ওনাদেরকে বললাম আসলে প্রোগ্রামিং দিয়ে যখন আপনার ছেলে একটা ত্রিভুজ অঙ্কন করবে, মানে যখন আপনার ছেলে হাতে আঁকতেছে, সেটা হাতে না এঁকে প্রোগ্রামে কোডিংটা আঁকতেছে, তখন কিন্তু তার ভালো লাগবে, তা দেখতে ভালো লাগবে। এটা অবশ্যই ভিজিবল, কিন্তু সেটা আমরা ফিল করি না, অনেক সময় করি না। এর জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আপনি দেখতে পান না। এই এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আমরা মেবি ম্যাম একটা মজার কাজ করতাম যে আমরা যে ম্যাথ গুলো করতাম, এই ম্যাথ গুলো হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট আকারে হচ্ছে বলতেন যে এটা তোমরা প্রোগ্রাম করে নিয়ে আসো, তখন তো আমরা সি নিয়ে কাজ করতাম মূলত। সো এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ ছিল যে আমরা যা কিছু করছি না কেন, যে প্রবলেমগুলো সলিউশন করতেছি না কেন, সেগুলো আমরা যদি প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারি তখন একটা আগ্রহ তৈরি হবে, মানে প্র্যাকটিক্যালি তাকে বুঝাইতে হবে। প্রথম প্রথম কিন্তু আমরা এরকমই বুঝতাম যে কি সি প্রোগ্রাম করাচ্ছে, কি হ্যালো ওয়ার্ল্ড করতেছি, বাট এই হ্যালো ওয়ার্ল্ডটাই যে ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশন করা, এই জিনিসটা বুঝতে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে যদি আমরা ওই যে প্র্যাকটিক্যাল সাপোর্টটুকু যদি হচ্ছে আমাদের ইনস্টিটিউট, আমি আশাবাদী যে আমাদের ইনস্টিটিউট যথাক্রমে দিচ্ছেন, সো সেইভাবে যদি দেওয়া হয় সেক্ষেত্রে ওই স্টুডেন্ট প্রোগ্রামিং বলেন বা যে কোনো প্যাটার্নের উপর সে তার আকর্ষণ তৈরি হবে। নয়তো সে আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের যে ওয়ান ল্যাপটপ প্রজেক্ট, সেটাও কিন্তু উদ্দেশ্য এটাই যে ফোর্থ সেমিস্টার থেকে স্টুডেন্টকে সাপোর্ট করা, তাকে একটা ডিভাইস দিয়ে যে এই ল্যাপটপটা তোমার জন্যই, সো দ্যাট তুমি মানে ল্যাব তো যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ, তোমরা নিজেরাও জানো। পাশাপাশি যেটা হচ্ছে যে উই আর প্রোভাইডিং দি ডিভাইস, যে তুমি তোমার ডিভাইস নিয়ে যাও,
সো দ্যাট ওই যে যেটা তুমি বললে যে এটা আমি আজকে প্রথম শুনলাম, ভালো লাগলো যে ম্যাডাম ওদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় বলতো যে অঙ্কটাকে প্রোগ্রাম বানায় নিয়ে আসবা। এই যে তারপরে হ্যালো ওয়ার্ল্ড লেখা, যে এটা কি এখানে আমি একটা বলি, হ্যাঁ রাফিক আপডেটটা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে কারণ আমাদের একটা ক্লায়েন্ট আমাদের একটা অ্যাপ তৈরি করে দিচ্ছে। তো ওই অ্যাপটা দেখা যায় আমরা যে আর্কিটেকচার ব্যবহার করে তৈরি করছি আরেকজন সেম আর্কিটেকচার ব্যবহার করছে, কিন্তু একই অ্যাপ একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করার পরও একটা অ্যাপ স্লো কাজ করে, একটা দেখা যায় ফাস্ট কাজ করতেছে। তো এই বিষয়টাই হচ্ছে রেগুলার আপডেট আর্কিটেকচার ফলো না করার ফলে। তো দেখা যায় এই স্লো কাজ করার কারণেই ওই একটা পিছনে পড়ে যাবে। ওকে, এরকম একটা বিষয় থাকবে। গুড একটা টিপস চলে আসলো। আমার মনে হয় যে যারা লাইভ দেখে তাদের জন্য এটা খুব কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি আরেকটু স্যার কয়েক সেকেন্ড একটা কথা বলবো। জি ম্যাডাম, যেমন আমরা যখন আমাদের হ্যাঁ ঠিক আছে জি সোনিয়া আক্তার তিনি ভোকেশনাল থেকে এইচএসসি পাস হলে কোন সেমিস্টার অ্যাডমিশন নিবে? এখানে খুব ক্লিয়ার একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে যে যদি ভোকেশনাল থেকে পাস মানে এইচএসসি সমমান কারিগরি শিক্ষা থেকে যদি পাস হয়ে থাকে, তবে এটা যদি বিজনেস ম্যানেজমেন্ট হয়ে থাকে তাহলে তাকে ফার্স্ট সেমিস্টার থেকেই আসতে হবে। বাট তিনি যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকে, কম্পিউটার ট্রেড বা অন্য কোনো ট্রেড থেকে হয়ে থাকেন, তাহলে তিনি সরাসরি চতুর্থ সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারে জয়েন করবেন। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। জি ম্যাডাম, আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম। স্যার আমাদের স্টুডেন্টরা যখন আর কি আমাদের এখানে ভর্তি হয়, ওরা আসলে আর কি দিক হারায় ফেলে যে কি করবে না করবে, কারণ দূর থেকে আসে, অনেক কিছু বুঝে উঠতে পারে না। যার কারণে আমি ফাউন্ডেশন ক্লাস নিতে বলতে যাচ্ছিলাম, ফাউন্ডেশন ক্লাসটা যখন করা হয় তখন কিন্তু ওরা ওই এক মাস ওদের টাইমটা নষ্ট হয় না, যে না ক্লাস শুরু হলে যে টাইমটা নষ্ট হয় নিজেকে চেনা বা বই সম্পর্কে জানা। বই সম্পর্কে আমরা কিন্তু নতুন একটা গল্পের বই পড়লেও স্যার আগে পিছনের পৃষ্ঠাটা পড়ি যে এটা লেখকের কি বলতে যাচ্ছে। তো ওদের কিন্তু সেই সময়টা লাগে না, ফাউন্ডেশন ক্লাসে এক মাসে ওরা নিজেকে বিল্ড আপ করতে পারে। ফাউন্ডেশন ক্লাসে এটা বলতে যাচ্ছিলাম, আগায় যায়। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে চমৎকার। আপনারা আজকে সবাই খুব চমৎকার কিছু অ্যাড করেছেন। আমাদের তো সময় খুব অল্প, আমি সবার কাছ থেকে জাস্ট ছোট ছোট করে শুনবো এক একজনের কাছে একটা। আমি একটু লাস্ট হ্যাঁ প্লিজ। ওকে স্যার, আমি যে বিষয়টা বলতে যাচ্ছি আর কি, আসলে বাংলাদেশে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর আসলে ভবিষ্যৎটা কেমন। আমি যদি একটু বাংলাদেশ গভর্নমেন্টের কথা চিন্তা করি, গভর্নমেন্ট যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে, আমরা হয়তোবা অনেকেই জানি যে অলরেডি অনেকগুলো হাইটেক পার্ক তৈরি হচ্ছে গভর্নমেন্টের অধীনে, যেমন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি কিংবা জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি, এগুলো অলরেডি অপারেশনাল পর্যায়ে আছে। এছাড়াও বাংলাদেশে এখন পর্যন্ত যেগুলা সরকারি ভাবে চিন্তা ভাবনা করছে, প্রায় 15টা প্রজেক্ট হাইটেক পার্ক। এক একটা হাইটেক পার্কে কিন্তু হাজার হাজার কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা চিন্তা ভাবনা করছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বে, তাদের জন্য আগামী কিছুদিনের মধ্যে আসলে বাংলাদেশে হিউজ পরিমাণ একটা অপরচুনিটি অপেক্ষা করছে। সফটওয়্যার হোক তারা কিংবা প্রোগ্রামিং কিংবা নেটওয়ার্কিং, যে কোনো ধরনের সাইডে কম্পিউটার রিলেটেড যে সেক্টর গুলো আছে, এগুলা খুব ইফেক্টিভ একটা তাদের জন্য অপেক্ষা করছে অপরচুনিটি। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকার আপনি তথ্য আমাদের সাথে শেয়ার করলেন। তার মানে আর একটা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এখন তো মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা যে করোনা ভাইরাসের কারণে যে প্যান্ডেমিকটাতে বা ইয়েতে সম্মুখীন হলাম, এই যে আজকের দিনের আমাদের এই মিটিংটা হয়তো একসাথে বসা যেত, কিন্তু এই করোনার কারণে আমরা সবাই অনলাইনে বসে আছি। তার মানে এখন কিন্তু যদি দেখতে হয় যুগটাই হচ্ছে টেকনোলজির। আমাদের 1200 ছেলে মেয়ে অনলাইনে ক্লাস করছে। আমি জানি না কখনো মানে দীপ্ত বা রাব্বি ওরা যখন স্টুডেন্ট ছিল ওই সময় কি আমরা কখনো ভেবেছিলাম যে অনলাইনে ক্লাস হবে, অনলাইনে অ্যাসাইনমেন্ট হবে, আমরা গুগল এডুকেশনের প্রতিটা পয়েন্টকে আমরা ইউজ করব। মানে এখানে একটা বড় বিষয়, তার মানে টেকনোলজি ইজ ভেরি মুভিং ফাস্ট এবং আমাদেরকে ওই জায়গাতে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজি ইজ দ্য রাইট চয়েস। এবং কেন রাইট চয়েস বা কিভাবে এই রাইট চয়েসকে আরো রাইট করতে হবে সেগুলো নিয়ে আসলে আমাদের আজকের এই আলোচনাগুলো ছিল। আমি একটু একটু করে সবার কাছে শুনবো। আমি সোমা ম্যাডামের, আচ্ছা আমি সবার আগে একটু দীপ্তর কাছ থেকে শুনে আছি। দীপ্ত, জাস্ট ছোট্ট করে একটু সবাইকে বলো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে বা যারা পড়বে তাদেরকে তুমি তাদের ক্যারিয়ার প্ল্যানটা, বিকজ
তুমিও নিজেও পার করেছো, তুমি নিজে অনেকগুলো বলেছো যে ওই সময় তোমার কাছে বিরক্ত লাগতো, অনেক কিছু লাগতো, বাট এখন তুমি শেষ করার সময় তুমি বুঝেছো। তো এখন ওদের আসলে কি জায়গায় সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা তুমি যে ছোট করে একটু বলো। আচ্ছা, তো আমি প্রথমে একটি কথা বলবো যে আপনি যদি ক্যারিয়ার বিল্ড করতে চান, আপনার কিছু অপশনস আছে যেগুলোকে আপনি কিছু প্রায়োরিটি লিস্টে ফেলে আপনার কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার স্কিলের কোনো অল্টারনেটিভ কিছু নাই, সেটা আপনি যেটাই শিখেন না কেন, সো আপনার স্কিলটাকে গ্রো করতে হবে। আর সেটার জন্য ডিপ্লোমা কেন দরকার? কারণ হচ্ছে একটা সিম্পল জিনিস আমি যদি চিন্তা করি, আমি যখন এসএসসির পরে সরাসরি আমি বিএসসি করতে যাচ্ছি, তখন কিন্তু আমার ওই সাবজেক্টের সাথে ফ্যামিলিয়ার হতে কিন্তু অনেকটা সময় চলে যায়। কিন্তু যখন আপনি ডিপ্লোমা পড়তেছেন, ডিপ্লোমা পড়লে কিন্তু মোটামুটি আপনি যা এখন শিখতেছেন এই ডিপ্লোমা লাইফে, আপনি বিএসসি তে গিয়ে বলতে পারেন যে এটা ইংলিশ ট্রান্সলেশনটা শিখতেছেন, আর প্রত্যেকটা সেমিস্টার একটা করে জাস্ট অ্যাডভান্স টপিক থাকতেছে, যেমন অ্যাডভান্স নেটওয়ার্কিং 2 বা হচ্ছে অ্যাডভান্স ডাটাবেজ ম্যানেজমেন্ট 2 এরকম। সো সেক্ষেত্রে এজন্য আমি বলবো যে ডিপ্লোমাটার গুরুত্ব এখানেই যে আপনি এখানে আপনার নিজের ক্যারিয়ারটাকে একটু স্টেবল সিচুয়েশনে আনার জন্য প্রিপেয়ার করার একটা সময় পাবেন এই ডিপ্লোমা লাইফে। এখানে যা পড়াচ্ছে, যা কিছু দেখাচ্ছে, আর পাশাপাশি ওই যে বললাম যে স্কিল হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনার কারিকুলাম তো যেটা আছে সেটা আপনি পড়তেছেন, কিন্তু স্কিলটার দিকে আপনার বিশেষ নজর দিতে হবে। সেকেন্ড প্রায়োরিটি থাকবে আপনার কমিউনিটি বিল্ড করা। সো আপনার কমিউনিটি বিল্ড করতে গেলে ওই যে বললাম যে সেটা আমাদের সময়ে আমাদের একটু বিরক্ত লাগতো বিভিন্ন সেমিনার বিভিন্ন প্রোগ্রাম করতে। হ্যাঁ স্যার ক্লাস শেষ হয়েছে, এখন সেমিনারে নিয়ে যাচ্ছে। ট্রু, তখন এখনো আপনাদের বিরক্ত লাগবে বা বিরক্ত সবারই কম বেশি লাগবে যে ক্লাস হওয়ার পরপরই এখানে যাও। আমার কথা হচ্ছে আপনি ওইভাবে প্রিপেয়ার হয়ে আসেন। যদি আপনাদের প্রোগ্রাম আগে থেকে সেট করে থাকেন তাহলে ওইভাবে প্রিপেয়ার হয়ে আসেন। কারণ কি আপনি যখন কমিউনিটি বিল্ড করবেন তখন সে না আপনাকে মানুষ চিনবে। এই যে যে নিজের মানে নিজে ইন্টার্নশিপ নিজে জোগাড় করা, এখানে যদি আমি একটু অ্যাড করি, সেটা কিভাবে আপনার যখন একটা কমিউনিটি বিল্ড হচ্ছে, আপনি কাজ জানেন, আপনার আদার্স আশেপাশে কেউ জানে না আপনি কাজ জানেন, সো আপনাকে দিয়ে কি করবে? সো আপনাকে এক্সপ্লোর করতে হবে। সো এই এক্সপ্লোর করার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে পরিচিত হতে হবে, আপনার নিজস্ব কমিউনিটিটাকে বিল্ড আপ করতে হবে। দেন আপনি জব বলেন, দেন আপনি বিজনেস বলেন, আপনি যাই করেন না কেন, যখন আপনার নির্দিষ্ট একটা কমিউনিটি থাকবে, আচ্ছা দোস্ত আমি তো এরকম একটা সফটওয়্যার বানিয়েছি, বা স্যার আমি এরকম সফটওয়্যার বানিয়েছি, প্লিজ ইন্ট্রোডিউস করে দেন, সিম্পল। তখন তারা ইন্ট্রোডিউস করে দেবে। কিন্তু এখন আপনি যদি নতুন একটা পার্সনকে গিয়ে বলেন, ভাইয়া আমি তো প্রায় 10 বছর ধরে সফটওয়্যারে কাজ করি, আমি প্রোগ্রামিং এ খুব ভালো, তো কাইন্ডলি হচ্ছে আমি অ্যাপসটা বানিয়েছি, একটু প্রমোট করে দেন, দিবে কি? কেউ দিবে না। কিন্তু এখন কিন্তু আপনার পকেটে টাকা নেই এটা প্রমোট করার, আছে কি? নাই। বাট আপনি যদি আগে থেকে কমিউনিটি গুলো বিল্ড করে আসতেন, যে বিভিন্ন প্রোগ্রামে যদি অ্যাটেন্ড করতেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কাজে লাগতো। সো এই তিনটে সেক্টর বা এই তিনটে জিনিসে আমাদের গুরুত্ব দিতে হবে। প্রথমত হচ্ছে আমাদের স্কিল, সেকেন্ড হচ্ছে আমাদের কমিউনিটি বিল্ড করা, আর থার্ড হচ্ছে আমাদের এই কমিউনিটিকে বিল্ড করে এটাকে এইখানে নিজের কন্ট্রিবিউশন রাখা। না হলে দিন শেষে আপনি ডিপ্লোমা করে বের হলেন বা আপনি মারা গেলেন, আপনি দেশের জন্য অথবা এই ওয়ার্ল্ডের জন্য কি করে রেখে গেলেন, এই জিনিসটা শুধু একটু ভাববেন সবসময়। তাহলে থ্যাংক ইউ, দেখবেন যে নতুন নতুন ইনোভেশন তৈরি করার ক্ষেত্রে আপনাদের থ্যাংক ইউ দীপ্ত, থ্যাংক ইউ। মানে খুব চমৎকার নোট আমি নিলাম এখান থেকে, এবং আমি আশা করছি আমাদের অডিয়েন্সরাও এটা খুব ইউজফুল করে নিবে। ওকে রাব্বি, তোমার কাছ থেকে সেম প্রশ্ন। আমার কাছে মানে দীপ্ত যে অ্যান্সার দিয়েছে সেমই, সেটা হচ্ছে ডিপ্লোমা লেভেলটা হচ্ছে আমাদের জন্য প্রিপারেশনের সব থেকে বেটার যায়। যদি মানে ডিপ্লোমাটা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড। তো দেখা যাচ্ছে আমি যখন বিএসসি করতে গিয়েছি আমার কাছে সাবজেক্টগুলো নন মনে হয়েছে, আননোন মনে হয়নি, বিকজ সাবজেক্টগুলোর যে ফার্স্ট পার্ট সেগুলো আমি ডিপ্লোমায় করে এসেছি। এক্স্যাক্ট। এবং আমার কেরিয়ারে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি, কারণ কি আমি ক্যারিয়ারের প্রিপারেশনটা ডিপ্লোমা থেকেই শুরু করেছি। যার কারণে দেখা যায় এখন আমার স্টেপ গুলো নিজের কাছে ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু আমি আগের থেকেই জানতাম যে আসলে আমাকে কোন দিকে গেলে আমি আর্ন করতে পারবো কিংবা আমার ক্যারিয়ার গ্রো আপ হবে। তো আমি এগুলো ডিপ্লোমায় দেখে এসেছি, অনেক জায়গায় মিশেছি, মানুষের সাথে কমিউনিটি বিল্ড আপ করেছি। তো যার কারণে আমার কাছে মনে হয় যদি আমি চাই, যদি আমার মাঝে আগ্রহ থাকে, তাহলে আমি ডিপ্লোমা লেভেলটাকে আমি করতে পারি আমার ক্যারিয়ারের জন্য একটা পাথ। সবচেয়ে বড় পাথ হচ্ছে ডিপ্লোমা লেভেলেই আমি তৈরি করে নিতে পারি। আমি যদি এখানে ভাইয়ের সাথে একটু অ্যাড করি, যে ভাইয়া যেটা বললেন যে ডিপ্লোমা লেভেলটা একটা পার্ট, সো জাস্ট ইটস এ নট অনলি পার্ট, আমি বলতে পারি যে এটা একটা রুট। কারণ হচ্ছে এই 4টা বছরকে আপনি যদি
মানে ভালো মতো যদি কাজে লাগাতে পারেন, এই যে কমিউনিটি বিল্ডের কথা বলতেছে, আপনি চিন্তা করেন আপনি যখন বিএসসি পড়তেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, তো ওই 3 বছর টাইম পাচ্ছেন শুধু এটাকে কমিউনিটি বিল্ড করা। 3 বছর পরেই আপনার একটা প্রেশার চলে আসতেছে, আপনার জব করতে হবে, কিছু একটা করে টাকা ইনকাম করতেই হবে। টাকা ইনকামের ফ্যাক্টরটা ভুলে যান, টাকা ইনকামের ফ্যাক্টরটা ভুলে যান। কারণ টাকা ইনকাম করার জন্য যখন আপনি কাজ করবেন, তাহলে আপনার টাকা আসার পরেই আপনার ওটার প্রতি ইন্টারেস্ট শেষ। কিন্তু যখন আপনি আপনার প্যাশন নিয়ে কাজ করবেন, যখন নিজে কিছু ডেভেলপ করে চিন্তা নিয়ে কাজ করবেন, ওই যে বললাম দিন শেষে আপনি চিন্তা করেন যে আপনি এই ওয়ার্ল্ডের জন্য কি রেখে যেতে পারবেন, তাহলে দেখবেন যে আপনার প্রবহমান যেই ডেভেলপমেন্ট গুলো, সেগুলোর ক্ষেত্রে আপনি কনসার্ন থাকতে পারবেন। শুধু টাকার যদি চিন্তা থাকে, তাহলে কিন্তু ওই টাকা ইনকাম চলে আসলেই তখন আচ্ছা ঠিক আছে আসতেছে তো, টাকা আসতেছে। সো এটাই আর কি, এদিকে একটু আপনারা কনসার্ন থাকবেন। কারণ অনেকেই ভাবেন যে ডিপ্লোমা শেষ হলেই আমার জব, মানে ডিপ্লোমা শেষ করলে আমি জব পাইতেই হবে, আমার টাকা ইনকাম করতেই হবে। এই ধরনের ইন্টেনশনটা আমার মনে হয় যে একটু সাইডে রেখে এই 4টা বছরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগান। কারণ এখানে পড়াশোনার যে চাপটা আমরা যতটুকু পড়ে এসেছি, আমরা কিন্তু ওইভাবে ফিল করি না। আমরা এই পড়াশোনার পাশাপাশি অনেক অ্যাক্টিভিটি চলে এসেছে। স্কিলটা গ্রো হলে টাকাটা অটোমেটিক আসেই, এক্স্যাক্টলি। ওইটা নিয়ে চিন্তার কিছু নাই। এটার সাথে হ্যাঁ। রিলেটেড। চমৎকার চমৎকার, খুব ভালো লাগছে তোমাদের কাছ থেকে শুনে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাডিং সো মেনি, মানে কন্ট্রিবিউটিং সো মেনি ইনফরমেশন অ্যান্ড গুড অ্যাডভাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। সোমা ম্যাডাম, একটা ছেলে কেন আমি আসলে আমি দীপ্তর সাথে একটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেশের জন্য আসলে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কিন্তু দেশে বসে কাজ করে দেশের জন্য কিছু করতেছে, মানে কি বৈদেশিক মুদ্রাও অর্জন করতেছে। এটা কিন্তু একটা বড় একটা দেশের জন্য কন্ট্রিবিউশন। সে কিন্তু জানে না এই যে ফ্রিল্যান্সিং যারা করতেছে, আমাদের দেশ কিন্তু এটা থেকে অনেক বড় হিউজ একটা বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো কম্পিউটার ইঞ্জিনিয়াররা দেশে বসে কাজ করে, দেশের জন্য নিজের জন্য কাজ করতেছে, দেশের জন্য কিন্তু কাজ করতেছে। এটা ছিল। আর লাস্ট আমি নিজে নিজেই 2টা কোশ্চেন রেডি করেছি, সেটা হচ্ছে কেন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব আর কেন আমি ড্যাফোডিল পলিটেকনিক। কেন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব, এটার অ্যান্সারটা হচ্ছে দীপ্তর সাথে একটু একমত। এইচএসসি যখন আপনি পড়বেন, আমরা তো দেখি আমাদের আশেপাশেও তো আছে, তখন তার কাছে ওই সি পড়ে, ইলেকট্রিক্যাল সাবজেক্ট পড়ে, খুব কষ্ট, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়া খুব কষ্ট হয়ে যায়। কিন্তু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যখন বিএসসি করতেছে, এক হচ্ছে সে জব করতে পারতেছে, 2 হচ্ছে তার কাছে এগুলো কিছু মনে হয় না যে না এটা তো আমি নন, জাস্ট একটু অ্যাডভান্স লেভেলে আর জাস্ট ট্রান্সলেট বাংলা থেকে ইংলিশ। এইটার জন্য বলবো যে আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হওয়া, নিজেকে দক্ষ করা, এটার একটা সুযোগ। আর কেন আমি ড্যাফোডিল পলিটেকনিকে পড়বো, বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে বলতে গেলেই আমরা বলবো হচ্ছে যে আমরা একটু গতানুগতিক ধারার বাইরে। আমরা সবসময় বলি তো এটা কেন, আমি তো মুখে বললেই আর বিশ্বাস করবে না কেউ। 17 তারিখ যখন সব স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তখন আমরা 19 তারিখ থেকে আমাদের কিন্তু লাইভ ক্লাস শুরু করি। মিটে, গুগল মিটে আমরা লাইভ ক্লাস শুরু করি। তো আমরা কিন্তু বন্ধ হয়ে যায়নি। আমার কাছ থেকে 2টা-3টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফোন আসছে, ম্যাডাম আপনারা কিভাবে ক্লাস নিচ্ছেন। তো সেক্ষেত্রে তারা একটা সাজেশন চেয়েছে, তারাও কিন্তু, আমি নাম বলবো না, তারাও কিন্তু যেহেতু আমাকে ফোন দিয়েছে, তার আমাদের লেভেলেরও কিছু প্রতিষ্ঠান, তারা কিন্তু শুরু করে নাই। এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা এজন্যই বলি যে আমরা গতানুগতিক ধারার বাইরে। এবং আমাদের স্টুডেন্টদের এটা আমি যে একটা প্রেজেন্টেশন স্কিল, একটা জব স্কিল, এটা যতটুকু অন্য পলিটেকনিকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা তো বিভিন্ন পলিটেকনিকে যাই, পরীক্ষা নিতে যাই, ইনভেস্টিগেশনে যাই, তো তারাই হ্যাপি, অন্য পলিটেকনিক টিচাররাই হ্যাপি। আমাকে আওসানোরা পলিটেকনিকের স্যাররা বলে ম্যাডাম আপনাদের ছেলে পেলে, তোমরা তো জানো, তোমাদেরকেও বলেছে যে যথেষ্ট স্মার্ট, ওরা চাকরির বাজারে জন্য এখনই প্রস্তুত। তো ভালো লাগে তখন শুনতে, যখন ভাইবা বোর্ডে যায়, ওরা একটা ফর্মাল ড্রেস করে যাচ্ছে, সাথে একটা ফাইল থাকতেছে, মানে লুকিং গুড, মানে স্যাররা খুব হ্যাপি হয়। মেয়েরা শাড়ি পরে যাচ্ছে, এগুলো কিন্তু এমন না যে না ডিপ্লোমা ভাইবা, পরীক্ষা ভাইবা গেলাম হয়ে গেল, এরকম কিন্তু না। এর জন্য কিন্তু ওইখানে কিন্তু স্যার আরো 2টা-3টা পলিটেকনিকের ছেলে পেলে আসতেছে। তো তারা বলে ও আপনারা ড্যাফোডিল থেকে আসছেন। তো তখন কিন্তু ওরাও বলে যে হ্যাঁ আমরা ড্যাফোডিল থেকে আসছি, যে ড্যাফোডিলের ছেলে পেলে। তখন তো ওরা কিন্তু, আমি দেখি একটু মানে একটু লজ্জিত হয় অন্যান্য পলিটেকনিক টিচাররা, যে ওরা এইভাবে গেট আপ নিয়ে আসছে আর আমি ছেলে পেলে কিভাবে নিয়ে আসছি। তো যাই হোক, এর জন্য আমি বলবো যে ড্যাফোডিল পলিটেকনিক কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য বেস্ট। কারণ আমরা দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এখন ল্যাব ক্লাসে, প্রত্যেকটা স্টুডেন্টই একটা করে কম্পিউটার পাচ্ছে তার প্র্যাকটিস করার জন্য।
প্রত্যেকটা স্টুডেন্টই ডিজিটাল কন্টেন্টে ক্লাস করতেছে। ওরা কিন্তু ওদের কন্টেন্ট গুলো আগে থেকে পেয়ে যাচ্ছে। একটা স্টুডেন্ট সেমিস্টারের শুরুতে তার গুগল ক্লাসরুমে তার লেসন প্ল্যান, ডিজিটাল কন্টেন্ট সে পেয়ে যাচ্ছে, সে কি করবে A to Z সে পেয়ে যাচ্ছে। তার কিন্তু চিন্তা করতে হচ্ছে না যে না এই সেমিস্টারে কি কি করতে হবে, মানে একটা ভয় থাকে এই সাবজেক্টে কি করবো, কোন টিচার ক্লাস নিচ্ছে। আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু ও সব দেখতে পাচ্ছে যে আমাদের কি ইভেন্ট হচ্ছে, কোন টিচার ক্লাস নেবে, ক্লাস রুটিন সে পেয়ে যাচ্ছে। ইভেন গার্ডিয়ান অনেক সময় আমাকে ফোন দিছে যে রুটিনের জন্য, তখন আমি যখন তাকে বলি ভাই আমি আপনাকে রুটিনে দিতে পারি, এটা কোনো প্রবলেম না, আপনি যদি একটু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন, আমাদের ওয়েবসাইটে কিন্তু ওর রুটিনটা দেওয়া আছে। ও ম্যাডাম থ্যাংক ইউ। মানে খুব হ্যাপি হয়, মানে খুব খুশি হয় যে না সবকিছুই কি ইউনিভার্সাল, সবাই যে কোনো সময় যে কোনো ইনফরমেশন আমাদেরকে নিতে পারতেছে। এই জন্য আমি বলবো যে ড্যাফোডিল পলিটেকনিক হচ্ছে আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য বেস্ট। Thank you very much, madam. Thank you very much for the department কে আপনি as a head, আপনি আপনার ডিপার্টমেন্টের বর্ণাঢ্যময় যাত্রাগুলো আপনি তুলে ধরেছেন। আপনি আসলে আপনি একজন গর্বিত শিক্ষক, আপনি একজন গর্বিত অভিভাবক যে আপনি আপনার দুজন সন্তান, এটা একজন সফল দুজন সন্তানকে নিয়ে আপনি বসেছেন, এবং আমার কাছে খুব ভালো লাগছে আজকের এই প্ল্যাটফর্মটা যে আপনাদের সবার সাথে আমি বসতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। এবং এগেইন দীপ্ত, থ্যাংক ইউ, তোমার শত ব্যস্ততা, বিকজ তোমরা সবাই আসলে ফাজরাপি সবাই আসলে আইটি নিয়ে কাজ করো, তোমাদের ডিফারেন্ট প্রজেক্টস টিম ম্যানেজ করতে হয়, এবং তোমাদের ব্যস্ততার সময় থেকে যে ড্যাফোডিল পলিটেকনিকে অলওয়েজ তোমরা কানেক্টেড, তোমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জহির স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময়ের জন্য এবং আপনার চমৎকার কিছু যোগ করার জন্য কথাগুলো। অ্যান্ড সর্বোপরি সোমা ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের এই লাইভ যারা দেখছেন তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। আমি আশা করি আমাদের এই 1 ঘন্টার যে লাইভটি হলো, এই লাইভটি আপনারা সবাই একটু যারা এই মুহূর্তে সরাসরি দেখেছেন তাদের অনেক কাজে আসবে, এবং যারা দেখবেন পরবর্তীতে তাদের জন্য খুব কাজে আসবে। না টেনে দেখতে হবে, কারণ অবশ্যই আপনি যখন চিন্তা করছেন যে ইউ আর গোয়িং টু বি আ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ করবেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য বেস্ট অ্যান্ড রাইট চয়েস। বাট এই চয়েস যাতে ফেল না হয়ে যায়, সেইখানের জন্য আসলে আপনাকে কি করতে হবে তারই কিছু ছোট ছোট টিপস নিয়ে আজকের এই আলোচনা ছিল, যেটা আমরা বিশ্বাস করি যে আপনার খুব কাজে আসবে। এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের এই লাইভ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।